হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজকে আমাদের আলোচনা টপিক একাদশ শ্রেণীর ছায়া প্রকাশনী থেকে যে সলিউশনটা চলছিল, সলিউশন সিরিজ চলছিল, তার আজকে কার্য শক্তি অধ্যায় থেকে এমসিকিউ অর্ধেকটা সলিউশন। প্রথমে বলে রাখি, ফুল সলিউশনের কথা দিয়েছিলাম কিন্তু ফুল সলিউশন আনতে পারলাম না বিকজ অফ মাইকের প্রবলেম। 3 ঘন্টা, কিছুক্ষণ আগে 3 ঘন্টা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে পরেও কিন্তু ভিডিও রেকর্ডেড হয়নি এবং ভিডিওটা দুটো পার্টে স্প্লিট হয়ে গেছে এবং তার সাথে কোনো আওয়াজই আসেনি। হাসি পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কিছু করার নেই। যাই হোক, ওই জন্য ভাবলাম যে কাজ যদি ফেলে রাখি তাহলে কিন্তু পড়েই থাকবে, ফলে কাজটাকে কমপ্লিট করতে হবে, আবার নতুনভাবে ট্রাই করা, ওই জন্য এইটা নিতে হয়েছে। ওকে, অলরেডি থেমে আছি সম্পূর্ণ। যাই হোক, কতদূর কী করতে পারছি জানি না। কার্যশক্তি পার্ট এ আসবে। পার্ট এর আন্ডারে যদি আমি অর্ধেকখানা অঙ্ক করাই, 64টা অঙ্ক আছে, তাহলে তার অর্ধেক হয়ে যাবে 32টা ম্যাথ আমাদের এখানে কমপ্লিট করতে হবে। তো সেটাই চেষ্টা করা যাচ্ছে, দেখা যাক কী হয়। আই হোপ এটাতে মাইকের কোনো অসুবিধা হবে না বা আওয়াজের কোনো অসুবিধা হবে না। এর আগেও এইটাতে ভিডিও করেছি, ফলে অসুবিধা কিছু দেখতে পাইনি, ঠিকঠাকই শোনা যাচ্ছিল। অতএব আশা করছি যে আজকেও ঠিকঠাক শোনা যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করছি, বেশি কথা না বাড়িয়ে। ওকে, কারণ অনেকখানা ম্যাথ আছে, আমাদেরকে কমপ্লিট করতে হবে। চলো আবার নতুনভাবে। ওকে চলো। হ্যাঁ, একটা শিক্ষা হলো, সেটা হচ্ছে যে বড় লম্বা ভিডিও হয়তো আমি করে দিতে পারবো কিন্তু ফোনটা হয়তো নিচ্ছে না, সেটা একটা প্রবলেম আর কি। যাই হোক, চলো এমসিকিউ পার্ট এ প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাই। চলো, সেটা হলো একটি বস্তুর ওপর স্থির মানের বল F ইজিক্যাল টু এত ক্রিয়া করে, বস্তুটিকে ওই বল দ্বারা জেড অক্ষ বরাবর 4 মিটার অতঃপর ওয়াই অক্ষ বরাবর 3 মিটার সরাতে কৃতকার্যের পরিমাণ হলো। আচ্ছা বেশ, চলো তাহলে ফোর্সটা আমাদের এখানে দিয়ে দিয়েছে। ফোর্সটা আমাদের এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ফোর্সটা কত দিয়েছে না, -1 2 3, -1 2 2 জে ক্যাপ, আর তারপর হচ্ছে 3 কে ক্যাপ। ওকে, এবং তারপর আমাদের আছে যেটা, সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর 4 মিটার, তাহলে 4 কে ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর 3 মিটার, ফলে 3 জে ক্যাপ। ওকে, এই পরিমাণ ওর সরণ ঘটেছে, আর ফ্যাক্টরটা এরকম হবে। ওকে, বোঝা গেছে। এরপর যদি আমি বলি ওয়ার্ক ডান কি করে বার করব না, F ডট আর ডট প্রোডাক্টে কি হয়, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। জে এর সাথে জে যাবে, তাহলে 3 দুগুণে 6, কে এর সাথে কে যাবে, মানে হচ্ছে 12, হয়ে গেল 18 জুল। কার সাথে ম্যাচ করছে 18 জুল, সি এর সাথে ম্যাচ করছে। অপশন এ কমপ্লিট, মানে কোশ্চেন 1 কমপ্লিট। কোশ্চেন 2, একটি অর্ধগোলাকৃতি পাত্রে এই উচ্চতা থেকে একটি ছোট বলকে ঠেলা হলো। বলটি এমন বেগে ঠেলা হলো যাতে এরকম একটা অর্ধগোলাকৃতি পাত্র আছে, সেই অর্ধগোলাকৃতি পাত্রের কোন একটা হাইট থেকে, সেই হাইটটা কত বলেছে না এইচ হাইট থেকে ওকে কিন্তু ফেলা হলো, এবং এমন ভাবে এমন বেগ দিয়ে ছাড়া হলো যে বেগের কারণে ও কিন্তু টপমোস্ট পজিশন এখানে কিন্তু পৌঁছে যেতে পারে। এখন যদি বলি এখানে পোটেনশিয়াল এনার্জি কত, এখানে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে mgh। ওকে, যদি বলি কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি যে বেগ দিয়ে ছেড়েছি, ফলে হাফ mv²। এখানে এনার্জি কনজারভেশন ল লাগিয়ে দিলে কাজ হয়ে যাবে। এটার সমান উচ্চতাতে এখানে যদি আসি, যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল ব্যাপার, তাহলে আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু ওর পোটেনশিয়াল এনার্জিটা হয়ে যাবে mgh, এবং এই যে স্থিতিশক্তি তার কিছু অংশ পড়ে থাকবে, এবং কিছু অংশের জন্যই ও কিন্তু এতদূর পর্যন্ত এই হাইটটা কিন্তু উঠবে। ফলে এই হাফ mv² কি কাজে লাগবে, এই mgh কেটে যাবে, ওটা করার কোনো প্রয়োজন নেই। এই যে কি আছে কাইনেটিক এনার্জি হাফ mv², এই হাফ mv²টা কাজে লাগাবে ও সম্পূর্ণটাই কার জন্য, এই হাইটটা ওঠার জন্য। এই হাইটটা কত, আচ্ছা আমাকে এইটা দিয়ে দিয়েছে আর, এটা দিয়ে দিয়েছে আর, এটা দিয়ে দিয়েছে h, ফলে এই হাইটটা কত r - h। ফলে আমি দেখতে পাবো যেটা, সেটা হলো mg r - h, m কেটে গেল, v² = 2g r - h তার রুট। এই পরিমাণ বেগ দিয়ে ওকে ছাড়তে হবে, বেশ বোঝা গেছে। তাহলে আমাদের ম্যাচ করছে 2g r - h, অপশন নাম্বার ডি। চলো ম্যাচ করে গেছে। 3 নাম্বার প্রশ্নের দিকে এগিয়ে যাই। অপরিবর্তিত ক্ষমতা মানে হচ্ছে পাওয়ারটা কনস্ট্যান্ট, সেটাকে আমি কি ধরলাম, কে ধরে নিলাম। ওকে, প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরল রেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে। টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বার করতে হবে, এবং সেটা ফাংশন অফ টি আমাকে পারফর্ম করতে হবে। তাহলে টি সমান আমরা লিখতে পারি f গুণিত v সমান k, আবার f এর জায়গাতে লিখতে পারি ma গুণিত v ইজিক্যাল টু k, আবার লিখতে পারি m dvdt গুণিত v ইজিক্যাল টু আবার k। এবার আরো যদি পারফর্ম করি, দ্যাট উড বি v dv ইজিক্যাল টু k বাই m
কে বাই এম গুণিত ডিটি। এবার যদি ইন্টিগ্রেশন করি বোথ সাইড, তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই টু আর এটা হবে কে বাই এম ডিটিটা হবে অনলি টি। তাহলে এখান থেকে আমাদের ভি চলে এলো, এটা থেকে অনেক কিছু কনসিকোয়েন্স বার হয়, এটা কিন্তু আমাদের কাজে লাগবে পরবর্তীকালে। এই জিনিসটা মনে রাখবে যে দেখতেই পাচ্ছ এটা হয়ে যাবে টু কে বাই এম তার রুট ভি হলে আবার রুট টি। তাহলে এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম ভি ভেরিসাস রুট টি। এটা কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি অলরেডি বলে দিলাম, পরবর্তীকালে কোশ্চেন আর নাম্বার আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তাহলে ভি আমরা এখানে পেয়ে গেলাম, এটাকে লিখতে পারি ডি এক্স বাই ডিটি লেখা যেতে পারে। তাহলে রুট ওভার টু কে বাই এম ইজ ইকুয়াল টু গুণিত রুট টি। তাহলে যদি আমাদের এক্স দরকার হয় ইন্টিগ্রেশন করব, ডিটিটা ওইদিকে চলে যাবে পারফর্ম করলে, এটা কত আসছে dx ইজ ইকুয়াল টু রুট ওভার টু কে বাই এম তার সাথে আবার রুট টি ডিটি। ওকে, তাহলে রুট টি যদি ইন্টিগ্রেশন করি মানে টি টু দি পাওয়ার হাফ আছে, ইন্টিগ্রেশনে এক ঘর বেড়ে যায়, ফলে টি টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, তার সাথে কনস্ট্যান্ট আছে রুট ওভার টু কে বাই এম। ওকে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এক্সটা হচ্ছে ভেরিজাস 3 টি টু দি পাওয়ার 3/2 টি টু দি পাওয়ার 3/2। এই দুটো ওইটার একটা কিন্তু অ্যান্সার হয়ে গেল, ওটা যেহেতু আমি করেছি আগের ভিডিওটাতে, ফলে বলে দিলাম আগে। এটা হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, মানে অ্যাকচুয়ালি রুট টি কিউব, তার মানে 3/2, অপশন সি ইজ কারেক্ট। তিনটা অঙ্ক আমরা এখানে করলো কমপ্লিট। 32টা ম্যাথ আমরা এখানে করবো, পার্ট এ আমি রাখছি এটাকে, কারণ আর আমি সেই গন্ডগোলটা চাইছি না যে সম্পূর্ণ করে পরেও যদি ফল না পাওয়া যায় খারাপ একটা ভীষণ লাগে। হ্যাঁ, সব কিছুর মধ্যে পজিটিভিটি আছে, সেটাও ঠিক, যে আমি 3 ঘন্টা ক্লাস করাতে পারছি কিনা সেটা দেখা হলো, ফোনটা কতটা সাপোর্ট করছে না করছে সেটা দেখা হলো, এবং বড় ক্লাস করতে হলে আমি ব্লুটুথ হেডফোনে করার চেষ্টা করবো নেক্সট টাইম থেকে, সেই শিক্ষাটা আমার হলো। ওকে, যাই হোক, 4 নম্বর প্রশ্ন দিকে এগিয়ে যাই। 4 নম্বর প্রশ্ন তো দিয়েছে 3 গ্রাম ভরের একটি কণার উপরে এমন একটা বল কাজ করছে যেন কণাটির অবস্থানের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, x = 3t minus 4t স্কয়ার প্লাস t কিউব। ওকে, ডান। তাহলে এখান থেকে আমরা v পেয়ে যাব, v হবে dx বাই dt, দ্যাট ইজ 3 minus 4 দুগুণা 8t প্লাস 3t স্কয়ার। ওকে, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে when t = 0, যখন সময়টা শূন্য, বেগ কিন্তু শূন্য নয়, বেগটা কিন্তু 3 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদেরকে জানতে কি চেয়েছে, প্রথম 4 সেকেন্ডে কৃতকার্য। তাহলে কৃতকার্য যদি পেতে হয় সেটা কি হবে, কাইনেটিক এনার্জির পরিবর্তন। কোথা থেকে পেলাম, ওয়ার্ক এনার্জি থিওরেম বা কার্য শক্তি উপপাদ্য, এই জায়গাটা থেকে কিন্তু ম্যাথটা সলভ হবে। ওকে, ওয়ার্ক এনার্জি থিওরেম। এরপর যদি আমি সেই জিনিসটাই করি তাহলে কি হবে, কাইনেটিক এনার্জির পরিবর্তন আমাদেরকে বার করতে হবে, সেটা হবে হাফ m v2 স্কয়ার মাইনাস v1 তার স্কয়ার। v1 টা কি প্রাথমিক বেগ, v2 টা কি অন্তিম বেগ। আচ্ছা, v এর যে রাশিমালাটা পেলাম সেখানে যদি আমি t = 4 বসাই তাহলে আমাদের অন্তিম বেগটা পেয়ে যাব। তাহলে অন্তিম বেগ আসবে v2, অ্যাকচুয়ালি v1 টা অ্যাকচুয়ালি 3 আর v2 টা হয়ে যাবে আমাদের 3 minus 8 into 4 plus 3 into 4 তার স্কয়ার। ওকে, তাহলে 3 minus 8 4 32 প্লাস 4 4 16 আর 3 মানে 16 3 48, 48 আর 3 51, 51 থেকে 32 বাদ দিলে হয়ে যাবে 19। ওকে, 19 মিটার পার সেকেন্ড। আমি নিচেটা একটু পরিষ্কার করে নিই, দেন অঙ্কটাকে কন্টিনিউ করছি। তাহলে ওয়ার্ক ডানটা আমাদের হয়ে যাবে হাফ m v2 স্কয়ার মাইনাস v1 তার স্কয়ার। সেটার ভ্যালু কি পাচ্ছি, v2 টা 19, v1 টা 3। তাহলে আমাদের কাছে ওয়ার্ক ডান দাঁড়িয়ে যাবে ডেল্টা অফ কাইনেটিক এনার্জি মানে হাফ m v2 স্কয়ার মাইনাস v1 তার স্কয়ার। ওকে, তাহলে হাফ ইনটু m কত, m টা দিয়েছে 3 গ্রাম, ফলে 3/1000 করতে হবে, ইনটু v2 মানে হচ্ছে 19 এর স্কয়ার হবে 381 ইফ আই এম নট রং, 19 এর স্কয়ার, তাই তো, এটা 3। আচ্ছা, শর্ট ট্রিকটা বলে দিই, 9 স্কয়ার হবে 81, হাতে 8, 9 1 কে 9, 9 2 18, 18 আর 8 না 361 হবে না, 361, 18 আর 8 26 এর 6, হাতে থাকলো আবার 2। ওকে, 1 এর স্কয়ার 2, 2 এর 1 এর স্কয়ার 1, 1 আর 2 3। এটা শর্ট ট্রিক, যদিও শর্ট ট্রিকের অঙ্ক কিন্তু কিভাবে স্কয়ার করতে হবে না করতে হবে, 2 অঙ্কের 3 অঙ্কের গুণ কি করে করতে হবে সব কিন্তু চ্যানেলে আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। 361 মাইনাস 3 তার স্কয়ার, এটা তো 3 ছিল, এই যে এটা 3 ছিল, 3 তার স্কয়ার, 3 এর স্কয়ার হচ্ছে 9। তাহলে এই জিনিসটা কি পাবো আমরা একটু দেখে নিই, হোয়ার ইজ মাই ক্যালকুলেটর, হিয়ার ইট ইজ। আচ্ছা, তাহলে 361 মাইনাস 9 এটা এলো, ডিভাইডেড বাই 2000, ওকে, ইনটু 3 এটা এলো, দ্যাট ইজ 0.528 জুল, বা বলতে পারি 528 মিলি জুল। দেখো অঙ্কটা ভুল কোথাও নেই, কিন্তু অ্যান্সারের সাথে ম্যাচ করছে না, এটা আমি বলেছিলাম। আমার প্রত্যেকটা জিনিস মানে রিকল হচ্ছে আর কি, এগুলো বললাম একটু আগে, আবার বলতে হচ্ছে, কিছু করার নেই। আচ্ছা, এখানে অ্যান্সার তো দিয়ে দিয়েছে ডি, অপশন ডি মানে হচ্ছে 576 মিলি জুল। আমি বুঝতে পারছি না যে কোথা থেকে জিনিসটা এলো। যদি প্রাথমিক বেগটাকে নাই ধরে, প্রথম 4 সেকেন্ডে প্রাথমিক বেগটা যদি নাও ধরা হয়,
তাহলেও কি আসবে? এটা যদি 0 ধরা হয় তাহলে কি অ্যান্সারটা ম্যাচ করবে? একটু দেখি। 361 ইন্টু 3 ডিভাইডেড বাই 2000 সেটা আসছে 541.5 মিলি জুল। এটা আসছে যদি এটা 0 ধরা হয়, অতএব কোনো দিকে কোনো চান্স নেই, অ্যান্সারটা ভুল আছে, কোথাও একটা হয়েছে। আর যদি তোমাদের অ্যান্সারটা ম্যাচ করে দেন ইউ উইল কন্ট্যাক্ট মানে ওই আর কি কমেন্ট সেকশনে জানানো, ঠিক আছে? যাই হোক, এটার উত্তরটা মনে হচ্ছে তো ভুল আছে, যাই হোক সেটাও দিক দিয়ে বলতে পারছি না, আমার মনে হবে ভুল আছে। তোমাদের যদি উত্তর মিলে তাহলে কিন্তু বলবো অন্য প্রসেসে গিয়ে করে কোনোভাবে, ওকে? এটাই কিন্তু ওরা প্রসেসটা ছিল। যাই হোক, নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। নেক্সট প্রশ্ন কত নাম্বার? দ্যাট ইজ 5 নাম্বার। একটি স্থির মানের বলের ক্রিয়ায় স্থির মানের বল ক্রিয়া করছে, মানে এফটা কনস্ট্যান্ট, এফটা কে ফর কনস্ট্যান্ট, ওকে? এটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি, ওকে ডান। দেন কি বলছে? একটি বস্তুর স্থিরাবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব গেলে বস্তুটির গতিবেগ কত হবে? স্থির অবস্থা থেকে গেছে মানে প্রাথমিক বেগটা হচ্ছে 0। আচ্ছা বেশ, এটা যদি কনস্ট্যান্ট হয়, এফটা যদি কনস্ট্যান্ট হয়, ফলে আমরা একটা জিনিস বলতে পারি যে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কিন্তু বেগ পরিবর্তনশীল না হলে ত্বরণটা আসতো না। বেগ শুড বি ইজ ইকুয়াল টু ফাংশন অফ টি, এটা কিন্তু ফাংশন অফ টি হতেই হবে, নাহলে ত্বরণটা এলো কোথা থেকে। যাই হোক, সেসব দিকে আমি যাচ্ছি না, জাস্ট প্রিলিমিনারি আইডিয়া দিয়ে দিলাম। এটা সোজাভাবে আমাদের যে কাজটা হয়ে যাবে সেটা হচ্ছে আমরা কাজ করছি, আমাদেরকে গতিবেগের সাথে মাসের সম্পর্ক বার করতে বলেছে। সেটা কাইনেটিক এনার্জি নিয়ে নিই আমরা। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ওকে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে যদি একটা কাজ করি, সেটা হচ্ছে ভি স্কোয়ারটা কত দাঁড়ালো? ভি স্কোয়ারটা দাঁড়ালো এনার্জি ডিভাইডেড বাই ঠিক করছি, এনার্জি ডিভাইডেড বাই মাস, আর 2টা উপরে গুণ, ফলে ভিটা আমাদের কাছে চলে আসবে √2e/m। এখান থেকে আমরা বলতে পারি যে v ইজ প্রপোর্শনাল টু 1/√m। দেখো অ্যান্সারও মিলে গেছে, কিন্তু কাইনেটিক এনার্জিটাকে তো কনস্ট্যান্ট রাখতে হবে এখানে। কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট মানে বাইরে থেকে যে বলটা দিচ্ছি সেটাই তো কাইনেটিক এনার্জি সোর্স হিসেবে কাজ করছে। তো এটা এফটাকে কনস্ট্যান্ট বলে দেওয়া মানে কাইনেটিক এনার্জি মানে বাইরে থেকে বল না দিলে তার মধ্যে গতি সৃষ্টি কি করে হবে, তাই না? বল দিয়েছি ফলে তার মধ্যে গতিবেগের সৃষ্টি হয়েছে, কারণ তার প্রাথমিক গতিবেগ ছিল 0। বল দিয়েছি মানে তার মধ্যে ত্বরণ দিয়েছি মানে তার গতিবেগ পরিবর্তিত হয়েছে। তাহলে ফোর্সটা কনস্ট্যান্ট আছে, ফলে গতিশক্তিটাও কনস্ট্যান্ট থাকবে। যাই হোক, ফলে আমরা এটা লিখতে পারলাম, নাহলে পারতাম না লিখতে। তাহলে এফ ভি ভেরিয়াস 1/√m, দ্যাট ইজ অপশন সি এর সাথে ম্যাচ করে গেল। ঠিক বোঝা গেছে? 6 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই। 6 নম্বর প্রশ্ন সেকলের অঙ্ক, চেন প্রবলেম, খুব সুন্দর একটা প্রবলেম। এই চেন রিলেটেড আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, যেমন এখানে জিজ্ঞেস করেছে, আমার না প্রশ্নগুলো মুখস্থ হয়ে গেল, ঠিক আছে? এখানে যেমন জিজ্ঞেস করেছে কত নাম্বার? 6 নাম্বার। এখানে যেমন জিজ্ঞেস করেছে যে কিছু অংশ ঝুলে আছে আর কিছু অংশ বাইরে আছে। বেশ ভালো জিনিস। ঘর্ষণে এই টাইপের অঙ্কতে কি থাকতো না, ঘর্ষণে থাকতো যে ঘর্ষণ যে হবে কত ঘর্ষণ গুণাঙ্ক থাকলে চেনটা পড়ে যাবে না, কিংবা কত অংশ উপরে থাকলে চেনটা পড়ে যাবে না, এই টাইপের অঙ্ক। এইখানে দুটো টাইপের অঙ্ক জিজ্ঞেস করে। একটা হচ্ছে যে পরিমাণ ঝুলে আছে তাকে উপরে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে, এবং ঘর্ষণের দ্বারা কৃতকার্য করতে হবে। অর্থাৎ যে বসে আছে, এই তো পড়ে গেল, যে বসে আছে তার দ্বারা কৃতকার্য কত, তাকে নিচে নামিয়ে আনতে কতটা কাজে লাগবে, দুটোর মধ্যে একটা। যে বসে আছে তাকে নামাবো, আছে যে নেমে আছে তাকে ওঠাবো, এই দুটোর মধ্যে একটা। যে নেমে আছে তাকে যদি ওঠাতে হয়, ফলে তার উপর কি কি বল কাজ করছে সেটা দেখতে হবে না। তার উপর বল কাজ করছে, নিচের দিকে mg বল কাজ করছে, কিন্তু একটা গল্প আছে, শুধু mg হবে না, m/3g হবে। দেখো টোটাল লেন্থ এটা দেওয়া আছে, l, ফলে নিচে কতটা আছে তার 1/3 অংশ, ফলে l/3। ওপরে কতটা অংশ আছে? 2l/3। ওকে ডান। ফলে এটাকে আমরা বলতে পারি 2l/3 এন্ড এটাকে আমরা বলতে পারি l/3, এটাকে বলতে পারি l/3। ওকে ডান। এবার যদি আমি বলি যে এখানে ভর কেন্দ্রের কনসেপ্ট কাজে লাগবে, এটা আগের ভিডিওটাতেও লিখেছিলাম, ভর কেন্দ্রের কনসেপ্ট, এমনি দাগ দিয়ে পড়ে, হে ভগবান। যাই হোক, ভর কেন্দ্রের কনসেপ্ট কাজে লাগবে, ঠিক আছে? ভর কেন্দ্রের কনসেপ্ট কাজে লাগবে কিরকম না, এই যে টোটাল মাস, এই মাসটা কত হবে? m/3। যদি আমি বলি l দৈর্ঘ্য হলে, ছোট হাতের l দৈর্ঘ্য হলে মাসটা m দিয়ে দিয়েছে, তাহলে দৈর্ঘ্যটা যখন l/3 তখন মাসটা হয়ে যাবে m/3, কারণ একটা সুষম গল্প করা হয়েছে, সুষম বস্তু বা সুষম সেকলের গল্প করা হয়েছে এখানে। ফলে m/3 হবে মাসটা, নিচের দিকে কাজ করছে mg/3। এবার আমরা টোটাল যে মাসটা আছে m/3, এই মাসটা আমরা ধরবো জানা এখানে আছে, এই ভর কেন্দ্রে আছে। ওর ভর কেন্দ্র কোথায় থাকবে? ওর ভর কেন্দ্র থাকবে l/3 এর অর্ধেক অংশে, মানে l/6 অংশে
থাকবে। এই L/6 অংশে থাকা অর্থাৎ ওপর থেকেও L/6 অংশে আর নিচ থেকেও L/6 অংশে, কারণ মিডিল পয়েন্ট নিয়েছি। এই L/6 অংশে থাকে একটা বস্তুকে তুলতে যতটা কাজ করতে হবে ততটাই কাজ করতে হবে অ্যাকচুয়ালি। টোটাল মাসটা যেন এই জায়গাতে সীমাবদ্ধ হয়ে আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যাই হোক, তাহলে আমাদের কাছে mgh হবে, এই পরিমাণ কাজ করতে হবে। mgh এই কনসেপ্টটা কাজে লাগবে। এখানে মাস কত, m/3, g কত, g, h কত, কতটা তুলতে হবে না L/6। ফলে আমাদের কাছে এলো 1/18 mgl, যতই আছে 1/18। ছোট হাতের m দেওয়া আছে, আই হোপ, না বড় হাতের m দেওয়া আছে। দ্যাট ইজ অপশন ডি এর সাথে ম্যাচ করলো। আই হোপ জিনিসটা বুঝতে পারলে। এটা অনেকে L/3 ইউজ করে দেবে এবং এটা হবে 1/9 mgl, কিন্তু তা হবে না। চলো 7 নম্বর প্রশ্ন দিকে এগিয়ে যাই। একজন ভারোত্তোলক 3 সেকেন্ড সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে 300 কেজি ভর তুললো। লোকটি যে ক্ষমতা প্রয়োগ করলো তা হলো, তাহলে ক্ষমতা বা পাওয়ার হয়ে যাবে mgh ডিভাইডেড বাই t, কৃতকার্য ডিভাইডেড বাই সময়। তাহলে কৃতকার্যটা কত, কৃতকার্যটা mটা কত 300 কেজি, gটা কত 10 ধরছি আমি এখানে, ওকে 10 ধরবো না, 9.80 ধরবো, কারণ না হলে উত্তর মিলবে না, আগেরটাতে আমি লিখেছিলাম। যাই হোক, mgh, h কত, হাইটটা কত, হাইটটা হচ্ছে 2 মিটার ডিভাইডেড বাই সময় হচ্ছে 3 সেকেন্ড, তাহলে 3 এটা দিয়ে 100, ওকে। আর এটা হয়ে যাবে কত, এটা শূন্য কেটে গেল, 10 দুগুণে 20, ফলে 1960 জুল, 1960 জুল পার সেকেন্ড বা ওয়াট, যেটা তোমরা বলতে চাও। অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেছে? 7টা কমপ্লিট। 8টাতে চলে যাই। একটি টারবাইনের ব্লেডের উপর এত কেজি প্রতি মিনিট হারে জল পড়ছে, ওকে ডান। টারবাইনের তার যে উচ্চতা, জলপ্রপাতের যে উচ্চতা, টারবাইন থেকে কত উচ্চতা থেকে জল পড়ছে না 100 মিটার, 100 মিটার উচ্চতা থেকে জল পড়ছে। এর ফলে টারবাইনের ক্ষমতা কিরূপ মান আছে সেই জিনিসটা আমাদেরকে বার করতে বলেছে, টারবাইনের ক্ষমতাটা বার করতে বলেছে। এই কনসেপ্টে কাজে লাগবে mgh ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, চলো দেখা যাক কিভাবে হচ্ছে। কত নম্বরের প্রশ্ন? 8 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এখানে সেই পাওয়ারটা কাজে লাগবে mgh ডিভাইডেড বাই টাইম। এই যে m/t অর্থাৎ একক সময়ে ভর, সেটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। m/t দিয়ে দিয়েছে কত, 6000 কেজি প্রতি মিনিট, 6000 কেজি প্রতি মিনিট। বাট এটাকে আমাকে বার করতে হবে সেকেন্ডে, তবে আমরা ওয়াট কিংবা জুল পার সেকেন্ড বসাতে পারবো। তাহলে 1 মিনিটে এত, মানে 60 সেকেন্ডে এত, তাহলে 1 সেকেন্ডে কত, 60 দিয়ে ভাগ কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড। আমাদের কাছে চলে এলো 100 কেজি প্রতি সেকেন্ড, 100 কেজি প্রতি সেকেন্ড। এখন গল্পটা দাঁড়ালো, এখানে ডাইরেক্ট আমি 100 বসাবো, জি এর জন্য 10 বসাচ্ছি, এইচ এর জন্য কত বসাবো, এইচ এর জন্য বসাবো হাইটটা কত, হাইটটা হচ্ছে 100 মিটার, 100 মিটার। ফলে 1টা 2টো 3টা 4টা, একের পিঠে 4টা শূন্য, একের পিঠে 4টা শূন্য, একের পিঠে 4টা শূন্য। তাহলে একের পিঠে 4টা শূন্য হলে, একের পিঠে 4টা শূন্য হলে, কিছু ভুল করলাম কি, এটা 100, ও এটা 100 বসবে না, 100, এটা 100। ফলে একের পিঠে 5টা শূন্য, 1 2 3 হাটিয়ে দিলে 100 কিলোওয়াট, 100 কিলোওয়াট, 100 কিলোওয়াট, ওকে। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। তারপরে 9 নাম্বার। আচ্ছা, 9 নাম্বারের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো, যদি কেউ এটা ভেবে থাকো যে স্থিতিশক্তি সবচেয়ে হাইয়েস্ট পজিশনে ম্যাক্সিমাম, দেন ধীরে ধীরে কমলো, আর গতিশক্তি সবচেয়ে ম্যাক্সিমাম পজিশনে 0, ধীরে ধীরে বাড়লো, এটাই তো হয় স্যার। কিন্তু একটা গল্প আছে, তো সেইটা তো সব গ্রাফে দেওয়া আছে রে বাবা। এই পোটেনশিয়াল এনার্জি, এই কাইনেটিক এনার্জি, কিংবা এই কাইনেটিক এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জি, তাহলে কেন গ্রাফগুলোর পরিবর্তন হচ্ছে কেন, সেইটা হচ্ছে ব্যাপার। সবারই কিন্তু দেখো গ্রাফের যে নেচারটা, যে পোটেনশিয়াল এনার্জি অ্যাট t = 0, পোটেনশিয়াল এনার্জি হাইয়েস্ট, কাইনেটিক এনার্জি লোয়েস্ট। অ্যাট সাম টাইম যখন গ্রাউন্ডে চলে এলো, গ্রাউন্ডে আসার ঠিক আগের মুহূর্তে তার গতিশক্তি সর্বোচ্চ, স্থিতিশক্তি সর্বনিম্ন, মানে 0। সেই জিনিসটা তো 4টা গ্রাফেই পরিদর্শন করছে, কিন্তু জিনিসটা একটু জানতে হবে যে কিরকম গ্রাফটা, নেচারটা কিরকম হচ্ছে। সেই নেচারটা জানতে গেলে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি বা এনার্জির সাথে টাইমের যে রিলেশনটা, সেটা একটু ফাইন্ড আউট করতে হবে। কি বললাম, এনার্জির সাথে টাইমের যে রিলেশনটা, সেটা ফাইন্ড আউট করতে হবে। পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি টাইমের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটার একটা গ্রাফ আমাদেরকে আঁকতে হবে। গ্রাফ আঁকার আগে ইকুয়েশন বানাতে হবে, এই গেল ব্যাপার। তো এইচ হাইট থেকে যদি কোনো বস্তু পড়ে, এইচ হাইট থেকে যদি কোনো বস্তু পড়ে অ্যান্ড সার্টেন টাইম, এই টাইমে এসে পড়ে, এই উচ্চতাতে এসে পড়ে, এ পয়েন্ট ধরছি, এ পয়েন্টে এসে পড়ে, ওর কিরকম কাণ্ড ঘটছে, ধরে নিচ্ছি ও এক্স পরিমাণ নেমেছে, টোটাল হাইটটা কত, এইচ, টোটাল হাইটটা কত, এইচ। ফলে ওর এখানে পোটেনশিয়াল এনার্জি কত ছিল, mgh, এখানে কাইনেটিক এনার্জি কত ছিল, 0, এখানে কাইনেটিক এনার্জি কত ছিল, 0। এই পজিশনে ওর পোটেনশিয়াল এনার্জি কত, কি পরিমাণ নেমেছে, x পরিমাণ। ফলে হাইট মাইনাস এটা, ফলে mgh মাইনাস x, mgh মাইনাস x। বোঝা গেল? সেটা তো পরে আসছে, আমি আগে কাইনেটিক এনার্জিটা আগে কমপ্লিট করে নিই। আচ্ছা, তুমি ভাবো এখানে ওর বেগ কত ছিল, 0। এখানে গিয়ে পর একটা বেগ অ্যাচিভ করেছে, সেটাকে আমরা লিখতে পারি u প্লাস অর মাইনাস gt বা এটি।
যেহেতু জি ইউজ করছি ফলে এটা নেগেটিভই হবে। কেন নেগেটিভ হবে? তার কারণ না, নেগেটিভ হবে না, পজিটিভ হবে। তার কারণটা হলো যেদিকে ত্বরণ সেই দিকেই বেগ, ফলে নিচের দিকে মানে একই দিকে যদি দুটো জিনিস থাকে তখন কিন্তু সেটাকে কি ধরতে হয়? পজিটিভ ধরতে হয়। আচ্ছা, ফলে আমরা লিখতে পারি যে ইউ প্লাস জিটি, কারণ এখানে বেগটা বাড়বে। প্রথম বেগ কত ছিল? 0, অন্তিম বেগ কত হবে? 0 প্লাস জিটি, মানে জিটি, এক কথায় বলতে গেলে জিটি। ফলে আমাদের এখানে এই পয়েন্টে যে কাইনেটিক এনার্জিটা হবে, এই পয়েন্টে কাইনেটিক এনার্জিটা হবে, সেটা হবে হাফ এম ভি স্কোয়ার, বা বলতে পারি হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার। দেখো একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে কাইনেটিক এনার্জির যে সম্পর্কটা সেটা হচ্ছে ভেরিজাস টি স্কোয়ারের সাথে সমানুপাতিক। এটা একটা অধিবৃত্তাকার গ্রাফ, অধিবৃত্তাকার গ্রাফ, y ইকুয়াল টু y ভেরিজাস x স্কয়ার, y ভেরিজাস x স্কয়ার। ফলে এই জিনিসটা মেইনটেইন করবে। এবার টোটাল এনার্জি কত ছিল? আমি যদি বলি কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু টাইম একটা গ্রাফ প্লট করব, দ্যাট উড বি টোটাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি, এইভাবে হবে। টোটাল এনার্জি ছিল mgh মাইনাস কাইনেটিক এনার্জিটা কত? হাফ এম জি স্কয়ার টি স্কয়ার, হাফ এম জি স্কয়ার টি স্কয়ার। দেখতেই পাচ্ছি আমরা এখানে এটাও কিন্তু একটা স্কয়ারের সাথে বা ঘাতের সাথে সমানুপাতিক। ফলে আমাদের এখানে যেটা থাকবে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি যে গ্রাফটা, সেটা পোটেনশিয়াল এনার্জি এইভাবে পরিবর্তিত হবে, কাইনেটিক এনার্জি এইভাবে বৃদ্ধি পেতে থাকবে। এটা হচ্ছে আমাদের কি টোটাল এনার্জি। এই এনার্জিটা হচ্ছে সর্বোচ্চ এনার্জি, দ্যাট ইজ mgh। এটা হচ্ছে সর্বনিম্ন এনার্জি মানে 0। আর এই পয়েন্টে গিয়ে পরে কিছুটা পোটেনশিয়াল এনার্জিও আছে, কিছুটা কাইনেটিক এনার্জিও আছে। এই পজিশনে গিয়ে পরে কিছুটা পোটেনশিয়াল এনার্জিও আছে, কিছুটা কাইনেটিক এনার্জিও আছে। বোঝা গেছে? এটা কিরকম গ্রাফটা হলো? এনার্জি ভার্সেস টাইম, এনার্জি ভার্সেস টাইম, এনার্জি ভার্সেস টাইম। আমি যদি এনার্জির সাথে টি এর রিলেশনই ফাইন্ড আউট না করতে পারতাম তাহলে কিন্তু এই টোটাল গ্রাফটা আঁকতে পারতাম না, কারণ প্রত্যেকটা গ্রাফের চরিত্র সেম প্রকৃতির। আই হোপ জিনিসটা খুব ভালোভাবে আমি ক্লিয়ার করতে পেরেছি। এর চেয়ে বেশি ক্লিয়ার করতে হলে তোমাদেরকে কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 11 এর যেটা অঙ্ক বইয়ে থাকে, মানে অঙ্কের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা কিন্তু পড়তে জানতে হবে, মানে পড়তে হবে। ওটা পড়ে নিলে আমার মনে হয় আমার কথাগুলোর সাথে তোমরা খুব ভালোভাবে ম্যাচ করতে পারবে। চলো নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই। 10 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। 10 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। 10 নম্বর আবার ওই কনস্ট্যান্ট একটা ধরে পড়ে সংশ্লিষ্ট, না 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 এটা একটু আলাদা টাইপের আছে। একটি বায়ু চালিত জেনারেটর বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। আচ্ছা, জেনারেটরটি ব্লেডের সংশ্লিষ্ট বায়ু শক্তির একটি নির্দিষ্ট অংশকে তড়িৎ শক্তির ক্ষমতাতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাহলে পিটা একটা কনস্ট্যান্ট হিসাবে করছে, বায়ুর বেগ দিয়ে দিয়েছে ভি, তাহলে গল্পটা কিরকম দাঁড়াবে? আচ্ছা, একটা কাজ করতে পারি, পি সমান এফ গুণিত ভি লিখতে পারি, এফ এর জায়গাতে এম এ লিখতে পারি। আবার যদি আমি বলি যে এইখানে যে ব্লেডটা থাকে, যদি তোমরা ওই বায়ু কলের মতো ব্লেডগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এখানে যে ব্লেডটা থাকছে এরকম টাইপের যে ব্লেডগুলো থাকছে, সেই ব্লেডগুলোতে তার কিছুটা এরিয়া আছে, সেই এরিয়াতে এসে পরে বায়ুটা ধাক্কা দিচ্ছে, এরিয়াতে এসে পরে বায়ুটা ধাক্কা দিচ্ছে। তো এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া যদি আমি এ ধরি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ ধরি, এবং বায়ু গতির হচ্ছে ভি, মানে ও একক সময়ে কত দূরত্ব যাবে, তাহলে দূরত্ব হয়ে যাবে ভি গুণিত টি, ভি গুণিত টি। এই পরিমাণ ও কিন্তু পথ অতিক্রম করবে। এখন যদি আমি বলি ওই বায়ুটা যেটা আসছে এমনি একটা ক্রস সেকশনাল এরিয়া থেকে এই ক্রস সেকশনাল এরিয়াতে যে আসছে, এখানে কত আয়তনের বায়ু আছে, তাহলে আয়তন যদি পেতে হয় আমি একটা জিনিস বলে দিই, ক্যাপিটাল ভি যখনই ধরবে এই ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটাকে ভলিউম হিসাবে ট্রিট করবে, আর ছোট হাতের ভিটাকে ভেলোসিটি হিসাবে ট্রিট করবে। এটা কিন্তু সুবিধামূলক এবং তোমার লেখাটাও ঠিকঠাক হতে হবে। অনেকে ভি এমনি লিখে দেয়, ছোট হাতের ভি ছোট ভি লিখে দিল, মুখটা এমনি করার চেষ্টা করবে, নাহলে আফটার অল অঙ্কের শেষে ক্যালকুলেশনের টাইমে নিজের লেখা বুঝতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে আয়তনটা কত পাবো? এরিয়া, আয়তনটা কত পাবো? এরিয়া, এটা তো একটা চোঙের মতো আচরণ করছে, আয়তনটা পাবো এরিয়া ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্সটা কত? ভিটি, এরিয়া ইন্টু ভিটি। দেখো তাহলে আমরা বলতে পারি এম, এটার জায়গাতে লিখতে পারি ভি বাই টি, ওকে ডান। আবার ভি সমান লিখতে পারি, ভি কে ভি রাখলাম। আচ্ছা, মাসটাকে আর একটু চেঞ্জ করা যেতে পারে, সেটা হচ্ছে মাস হবে রো ইন্টু ভি, ঘনত্ব গুণিত আয়তন। তাহলে ঘনত্বকে ঘনত্ব রাখলাম, আয়তনের জায়গাতে এ গুণিত ভি গুণিত টি বসালাম। আবার আছে ভি বাই টি, আবার আছে ভি বাই টি, আবার আর একটা ভি, আবার আর একটা ভি, এই টি কেটে গেল এবং এলো রো এ ভি কিউব, রো এ ভি কিউব। দেখো আমি এমন একটা জিনিসকে দিয়ে সাবস্টিটিউট করলাম যেটা বাকিগুলো কনস্ট্যান্ট, শুধু ভি আছে। দেখো কোনো জিনিসের সাথে কোনো জিনিসের যদি সম্পর্ক বার করতে বলে, যেন সেই দুটো ভ্যারিয়েবল হয়, বাকিগুলোকে কনস্ট্যান্ট তোমাকে রাখতেই হবে, নাহলে তুমি বিচার করবে কি করে? বেশ, তাহলে রো বায়ু ঘনত্ব কনস্ট্যান্ট, এবং যে বায়ু কলের যে পাখাগুলো তাদের এরিয়াটাও কনস্ট্যান্ট, ওটা গিয়ে পরে কেউ টেনে বড় করে আসেনি। ফলে আমি বলতে পারি পি ভেরিসেস ভি কিউ, পি ভেরিসেস ভি কিউ। তবেই বলা যেতে পারে যখন রো আর এ কনস্ট্যান্ট, যা তা ভাবে একটা অঙ্ক নামিয়ে দিলে কিন্তু চলবে না, বোঝা গেছে? আচ্ছা, এটা ম্যাচ করছে কার সাথে? ভি কিউবের সাথে, মানে অপশন সি, এবং এটা আইআইটি 2000 সালে পড়েছিল, ফলে ইম্পর্টেন্ট একটা জায়গা প্লে করে। 11 নম্বরের প্রশ্নে চলে আসি। একটি ইলেকট্রন 11 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে গেলে
তার শক্তি কত হয় না একটি ইলেকট্রন 1 ভোল্টের মধ্যে দিয়ে গেলে 1 ভোল্টের মধ্যে গেলে তার তার স্টোর এনার্জি যে এনার্জিটা স্টোর করে রাখে স্টোর এনার্জি সেটা হয় 1 ইলেকট্রন ভোল্ট যেটা জুলের সাথে সম্পর্ক হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল। আই হোপ বুঝতে পেরেছো। একটি ইলেকট্রনের চার্জ গুণিত 1 ভোল্ট, তো ইলেকট্রনের চার্জ তো 1.6 × 10⁻⁻19 হয়, তার সাথে 1 ভোল্ট গুণ করলে ওইটাই থাকছে পুরোনোটাই। এক কোনো সংখ্যাকে দিয়ে পরে যদি 1 দিয়ে গুণ করি কোনো সংখ্যার সাথে তাহলে ওই সংখ্যাটাই থাকবে, ফলে 1 ইলেকট্রন ভোল্ট আসছে। 1 ইলেকট্রন ভোল্ট জেনারেলি ইলেকট্রন প্রোটন এদের এনার্জি উদ্দেশ্যে আমরা বলে থাকি। এটা -9 লিখে ফেললাম, তাই না? -19 হবে, -19 হবে। মুখে বলেছি 90, লিখে ফেলেছি 9। যাই হোক 1.6 × 10⁻⁻19 জুল এই পরিমাণ কিন্তু দাঁড়াবে। 12 নম্বরের প্রশ্ন দিকে এগিয়ে যাই। কি আছে 12 নম্বরের প্রশ্ন? বলেছে 6 কেজি ভরের একটি বস্তুর উপরে একটি বল ক্রিয়া করে বস্তুটির স্মরণ ঘটায়। স্মরণের রাশিমালা দিয়ে দিয়েছে x = t⁴ t² এখান থেকে বেগের রাশিমালা আসবে 2t/t দ্যাট ইজ দ্যাট ইজ t এটা হচ্ছে t। ওকে, এখানে যদি আমি বলি যে at t = 0 ওই অঙ্কটার মতো 4 নম্বরের অঙ্কটার মতো, হ্যাঁ 4 নম্বরের অঙ্কটার মতো, t যখন 0 বেগও তখন 0 যেহেতু v = t। বেশ ভালো জিনিস। আর যখন টা সময়টা যখন 2 সেকেন্ড, ফলে হবে এটা 2 মিটার/সেকেন্ড t²/4 দ্বারা 2 সেকেন্ড সময় বল দ্বারা কৃতকার্যের পরিমাণ। তাহলে আবার গতিবেগের পরিবর্তন দ্যাট ইজ হাফ mv² দ্যাট ইজ হাফ ইনটু m মাস কত 6 কেজি ইনটু v² মানে 2² দ্যাট ইজ 4 6 4 24/2 মানে হচ্ছে 12 জুল। কিন্তু 3 জুল কেন আসছে? কৃতকার্যের পরিমাণ হাফ mv², ভিটা তো এখানে প্রাথমিক বেগটা তো 0, হ্যাঁ ঠিক আছে। x = t²/4 ঠিক আছে। t²/4 আমি 2 দিয়ে কাজ চালাচ্ছি, t²/4 ফলে এটা আসবে t/2। আচ্ছা t/2 মানে 2t/4 মানে হচ্ছে t/2। তাহলে এটা তো 0 হয়ে গেল, বাট এখানে যখন আমরা at t = 2 সেকেন্ড বসাবো মানে 2/2 দ্যাট ইজ 1 আসবে, মানে 1² আসছে, 1²। ফলে এটা চলে এলো 3 জুল। অপশন ডি ইজ কারেক্ট। ওকে, চলো 13 নম্বর প্রশ্ন দিকে এগিয়ে যাই। 13 নম্বরের প্রশ্ন বলেছে যে আচ্ছা m ভরের একটি ব্লক থিটা নতিকোণ বৈশিষ্ট্য একটি নততল বরাবর উপরের দিকে ওঠে। ব্লক ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততল বরাবর ব্লকটিকে x দূরত্ব নিয়ে যেতে কি পরিমাণ কৃতকার্য করতে হবে? ঠিক আছে, চলো দেখা যাক কি পরিমাণ কাজ আমাদেরকে করতে হয়। দেখা যাক একটা নততল আছে, সেই নততল বরাবর একটা বস্তুকে আমি ঠেলে উপরে নিয়ে যাচ্ছি, ফলে ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে। ঘর্ষণ বলের মান কত হবে? মিউ m g cos θ, এবং নিচের দিকে তো একটা অভিকর্ষের একটা উপাংশ কাজ করে m g sin θ। এই দুটো বলের যে সমন্বয় হবে সেই পরিমাণ বল অ্যাটলিস্ট যদি আমি দিই তবে কিন্তু এ মুভ করতে শুরু করবে। মিউ m g cos θ প্লাস m g sin θ এই পরিমাণ বল দিই তবেই কিন্তু এটা চলতে শুরু করবে, নাহলে চলতেও শুরু করবে না। তাহলে এই পরিমাণ বল, তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য হবে বল গুণিত সরণ। সরণ কত আছে? x আছে, ঠিক? যেদিকে বল সেই দিকেই সরণ। ওকে, তাহলে তো তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি cos 0 1, ফলে এটা পজিটিভ ওয়ার্ক ডান হচ্ছে, অসুবিধা নেই, নেগেটিভ করার দরকার নেই, কারণ f x cos θ এটা সবসময় মনে রাখবে, cos θ টা এখানে 1 চলে আসছে, ফলে অসুবিধা নেই। যাই হোক, তাহলে f এর মান হচ্ছে মিউ m g কমন নিয়ে নিলাম cos θ প্লাস sin θ। আচ্ছা, মিউটা কমন নিতে পারবো না, মিউটা বাইরে থাকবে মানে ভেতরে থাকবে, তার সাথে x। তাহলে mg x কি এলো? mg x মিউ cos θ প্লাস sin θ, মিউ cos θ প্লাস sin θ, mg x মিউ cos θ প্লাস sin θ। অপশন এ এর সাথে ম্যাচ করে গেছে। 2 নাম্বার বলছি আরো 14 নম্বরের যে ম্যাথটা অনেক কিছু বোঝানো আছে, চলো দেখি। 14 নম্বরের ম্যাথটা অনেক কিছু বোঝানো আছে, দেখা যাক কি আছে এখানে। কি পয়েন্টস কিছু আছে যেটা অন্ধের মতো বা উত্তর ম্যাচ করার উদ্দেশ্যে, থিওরিটিক্যাল জিনিস মানে আমরা জাস্ট উত্তর ম্যাচ করে দিই, কিন্তু বুঝিও না, ভেবেও দেখি না। চলো ভেবে একটু দেখার সময় চলে এসেছে। দ্যাট ইজ 14 নম্বরের ম্যাথটা আছে। দুটো পয়েন্ট আছে এ আর বি, একটা বলছে এইদিকে গেল, একটা বলছে এইদিকে গেল, একটা বলছে এইদিকে গেল, না একটা স্ট্রেট গেছে নাকি? একটা স্ট্রেট গেছে, এটা না, সেই যেমনি যায় আসেন কিছু, অঙ্কের ভাষাটা পরিবর্তিত হবে না, ঠিক আছে? এইভাবে কিন্তু গেছে, দিস ইজ পয়েন্ট এ আর বি। এটা 1 নম্বর রাস্তা, এটা 2 নম্বর রাস্তা, এটা 3 নম্বর রাস্তা। বেশ, বোঝা গেল। এখন গল্পটা দাঁড়াচ্ছে যে এই টোটাল কাজটা হয়েছে নাকি মহাকর্ষীয় ক্ষেত্রের আন্ডারে। দেখো, মহাকর্ষীয় ক্ষেত্রের আন্ডারে, মহাকর্ষ তোমরা আই হোপ এখনো পড়োনি, সেইভাবে ধরছি। যদি পড়েছো ওয়েল এন্ড গুড, তাহলে তো বুঝতে আরো বেশি সুবিধা হবে। যাই হোক, কেন বলছি এই কথাটা? কারণ মহাকর্ষীয় ক্ষেত্র মানে হচ্ছে সেখানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করছে, মহাকর্ষীয় ক্ষেত্রের ইংরেজিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, অর্থাৎ সেখানে একটা বল কাজ করবে। কি ধরনের বল?
গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ মহাকর্ষ বল কাজ করবে। আচ্ছা, তাও ঠিক আছে। তো এই মহাকর্ষ বল হচ্ছে এক প্রকারের কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। ওকে, বোঝা গেছে? মানে হচ্ছে সংরক্ষী বল, বাংলায় বললে সংরক্ষী বল, সংরক্ষী বল। এইবার সংরক্ষী বলের দ্বারা যে কৃতকার্যটা হয় তার পুনরুদ্ধার সম্ভব। কি বললাম? তার পুনরুদ্ধার সম্ভব, তার পুনরুদ্ধার সম্ভব, তার পুনরুদ্ধার সম্ভব। কিন্তু যদি এটা একটা নন কনজারভেটিভ ফোর্স হতো, যদি বলে দিত যে ঘর্ষণের দ্বারা কৃতকার্য এরকম, ঠিক, নন কনজারভেটিভ, নন কনজারভেটিভ ফোর্স, যদি এটা একটা নন কনজারভেটিভ ফোর্স হতো, লাইক লাইক কার মতো বলছি? ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। বা আমি বলছি ভিসকাস ফোর্স, মানে কি? সান্দ্রতা বল, ভিসকাস ফোর্স বা সান্দ্রতা বল। এই বলের দ্বারা যদি কৃতকার্য হতো তাহলে তার পুনরুদ্ধার করা সম্ভব না, তার পুনরুদ্ধার করা সম্ভব সম্ভব না, তার কিন্তু পুনরুদ্ধার করা সম্ভব না। বোঝা গেছে? এইবার গল্পটা দাঁড়াচ্ছে যে এটার পুনরুদ্ধার করা সম্ভব, এবং শুধু তাই না, এবং শুধু তাই না, আরেকটা জিনিস জানতে হবে যে এইসব কনজারভেটিভ ফোর্সের দ্বারা যে কৃতকার্য তা পথের ওপর নির্ভরশীল নয়, পথের ওপর নির্ভর করে না, নির্ভরশীল নয়, নির্ভরশীল বা নির্ভর করে না, নির্ভরশীল নয়, এইভাবে লিখছি। ওকে, বাট এ কিন্তু পথের ওপর নির্ভর করে। এর দ্বারা কৃতকার্য যেটা, কোনটা? কৃতকার্যটা, অল্প স্বল্প না, কৃতকার্যটা, কৃতকার্যটা পথের ওপর নির্ভর করে, নির্ভর করে, পথের ওপর নির্ভর করে। এখন গল্পটা দাঁড়ালো যে এত কিছু গল্প করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটা জায়গাতেই, সেটা হলো যে পথের উপরে ডিপেন্ড করছে না, করছে না। তোমাকে প্রশ্নটাও সেটাই দিয়েছে যে তিনটে রাস্তাতে আমি গেলাম, এ থেকে বি পয়েন্টে যাবার তিনটে রাস্তা আছে, তিনটে রাস্তাতে গেলাম, ঠিক, গ্র্যাভিটেশনাল, টেশনাল, গ্র্যাভিটেশনাল, গ্র্যাভিটেশন ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, তিনটে রাস্তাতে আমি কিন্তু গেলাম, এটা কিন্তু পথের উপর নির্ভর করে না, ফলে এটা হবে W1 is equal to W2 is equal to W3, অপশন বি ইজ কারেক্ট, W3 অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেছে? এটা সঠিক অ্যান্সার। কিন্তু যদি এটা ঘর্ষণের দ্বারা বা ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যটা হতো তাহলে কিন্তু গল্পটা এরকম কিন্তু হতো না, গল্পটা কিন্তু চেঞ্জ হতো। কারণ তুমি ভাবো একটা রাফ সারফেসে, একটা রাফ সারফেসে আমি একটা বস্তুকে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে আমি এইদিকে টেনে নিয়ে যাই আর এদিক থেকে এইদিকে গেলাম, দেন এখানে টেনে নিয়ে গেলাম, তুমি কি বলবে? একই। একটা বিরাট বড় ভারী বাক্সকে আমি টেনে নিয়ে এখান থেকে এখানে গেলাম আর এখান থেকে এখানে ঘুরে পরে এখানে গেলাম, তুমি বলবে একই আমার কষ্ট হলো? একেবারেই না, একেবারেই না, ভুল ধারণা। কারণ ঘর্ষণ একটা নন কনজারভেটিভ টাইপের ফোর্স, অর্থাৎ অসংরক্ষী বল। এটার যদি বাংলাতে চলে আসি, অসংরক্ষী বল, অসংরক্ষী বল। যাই হোক, বোঝা গেছে আই হোপ। ফলে তবেই এটা কার্যকরী হলো, এটা অসংরক্ষী কোনো বল হলে কার্যকরী হতো না। যাই হোক, জিনিসটা আমি বোঝাতে পারলাম, আই হোপ সো। আর যদি বোঝাতে না পেরেছি তখন জানাবে, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, যাই হোক, যাই হোক। আচ্ছা, এর পরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই, পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই, কি বলেছে সেটা একটু দেখার চেষ্টা করি, দেন আমরা সলভ করব। ওকে, চলো পরের প্রশ্নটা কি বলেছে। পরের প্রশ্ন বলেছে একটি নদীর উপর ব্রিজের, নদীর উপরে ব্রিজ 8 বক্রতা ব্যাসার্ধ অর্ধবৃত্তাকার, গাড়ি আর আরোহীর যে ভরটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে একসাথে m, রেডিয়াসটা দিয়ে দিয়েছে r। তাহলে বলছে ব্রিজের শীর্ষবিন্দুতে, ব্রিজের শীর্ষবিন্দুতে গাড়ির ওপর, গাড়ি আর আরোহীর ওপর যে বল প্রযুক্ত হলো, মানে ব্রিজ ওই আরোহীর ওপরে যে পরিমাণ বল ক্রিয়া করেছে সেই জিনিসটা জানতে চেয়েছে। সেই জিনিসটা জানতে চেয়েছে। কত নম্বরের প্রশ্ন? 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন। চলো কিভাবে এটা সলভ করি দেখতে থাকো। ফলে অর্ধবৃত্তাকার পথ মানে দুটোই পসিবল, একটা এরকম হতে পারে ইয়া তো এরকম হতে পারে। এবারে বলেছে শীর্ষবিন্দু, ফলে এই জায়গাটায় হওয়ার চান্সটা বেশি। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, যদি কাজে লাগে তখন লাগতে পারে। এই টাইপের অর্ধবৃত্তাকার হতেই পারে, অসুবিধা নেই। এইখানে আছে আমাদের গাড়ি, এইখানে আছে আমাদের গাড়ি, ওকে, আর অথবা এইখানে আছে আমাদের গাড়ি, এইখানে আছে আমাদের গাড়ি, বেশ, এটার মাস দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে। এখন গল্পটা দাঁড়ালো ব্রিজ এর ওপরে ওপর দিকে একটা ফোর্স দেবে F, এর নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, ঠিক, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, ব্রিজ এর উপরে একটা বল দেবে দ্যাট ইজ F এবং নিচের দিকে কাজ করবে mg, সমস্তটাই বোঝা গেল। এখন যদি বলি যে অভিকেন্দ্র বল এর কত হবে mv²/r, আর এর অভিকেন্দ্র বল কত হবে mv²/r। উত্তরটা হবে এর mv²/r হবে কেন্দ্র বরাবর যতটা নেট ফোর্স কাজ করছে, মানে হচ্ছে mg - f, আর এর হবে কেন্দ্র বরাবর, কেন্দ্র কোন দিকে আছে? এই দিকে আছে, উপর দিকে, এর ক্ষেত্রে নিচের দিকে, ফলে f - mg, f - mg, এখানে mg - f। আচ্ছা, বোঝা গেছে দুটো ক্ষেত্রেই। এখন গল্পটা দাঁড়ালো এই ক্ষেত্রে f টা কত আসবে, এই ক্ষেত্রে f টা চলে আসবে mg - mv²/r, অ্যান্সার মিলেও গেল।
বাট এর ক্ষেত্রে এফটা হবে mg প্লাস mv স্কোয়ার বাই আর, এটা অ্যান্সারটা মিলছে না। কিন্তু যদি ওই টাইপের কাজ দিত বা ওই টাইপের ফিগার দিত তখন কিন্তু ওইটা হতো। যাই হোক আমি দুটো দেখিয়ে দিলাম। ম্যাথ যেটা বললো সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, ঠিক। যাই হোক যদি ওইভাবে উল্লেখ করে দিত, আমি দুটো দেখিয়ে দিলাম ওই জন্য। 16 নাম্বার, স্থির অবস্থায় থাকা m ভরের একটি বল এই উচ্চতা থেকে মেঝেতে পড়লো, বলটি মেঝের সঙ্গে বারবার স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো, মেঝের ওপর বলটি দ্বারা দীর্ঘ সময়ের জন্য গড় প্রযুক্ত বল কত? আচ্ছা, একটা জিনিস এই রিলেটেড প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে একটা হাইট থেকে, সার্টেন হাইট থেকে ওকে ফেলে দেওয়া হয়েছে এবং সেই উচ্চতাটা ছিল h সাপোজ, ওকে। এবার ফেলে দেওয়ার ফলে সে আবার কিছু দূর উঠবে, আবার কিছু দূর উঠবে, আবার ফেলে দিলে আবার কিছু দূর উঠবে, আবার কিছু দূর উঠবে, আবার কিছু দূর উঠবে, এইভাবে ওর কিন্তু জিরো হয়ে যাবে, আর উঠবে না। একটা বস্তুকে ছুড়ে দিলাম, এই দেন একটু উঠলো, দেন একটু উঠলো, দেন একটু উঠলো, উঠলো উঠলো, নেমে গেল, আর উঠতে পারলো না। এটা কিন্তু হয় পিং পং বলের ক্ষেত্রে তোমরা দেখে থাকবে। কিন্তু যতবারই ও উঠুক না কেন, যতবারই ও উঠুক না কেন, ও প্রত্যেকবার মেঝের উপরে কত বল ক্রিয়া করবে? mg 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 mg, ওকে, প্রত্যেকবারই। তাহলে আমি যদি বলি যে কতগুলো সংঘর্ষ হয়েছে, ধরুন 5টা সংঘর্ষ হয়েছে, তো 5 বারই mg প্লাস mg প্লাস mg প্লাস mg প্লাস mg করে করে দেবে এবং গড় নিলে ডিভাইডেড বাই 5 নিতে হবে, উত্তর আসবে 5mg ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু mg। কোনো পরিবর্তন হবে না, কারণ যতবারই ও পড়ুক না কেন ও কিন্তু mg পরিমাণ বল ভূমির ওপর দেবে। বোঝা গেছে 16 নাম্বারেরটা, তাই অ্যানসারটা হয়ে গেল mg। কিন্তু তারপরের যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাতে গল্পটা চেঞ্জ হবে। সেই অঙ্কটাতে তোমাকে দেখো জানতে চেয়েছে যে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনটা জানতে চেয়েছে, পি 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 এর পরিবর্তনটা জানতে চেয়েছে। তাহলে পি এর পরিবর্তনটা আমরা বার করব। পি এর পরিবর্তনটা কিন্তু ফারাক আসবে, পিটা কিন্তু পি থাকবে না, কারণ বেগটা পাল্টাচ্ছে, ঠিক। যত বেগে ও নামছে তত বেগে কিন্তু আর সেকেন্ড পজিশনে ও উঠছে না। আচ্ছা, যদি ধরি যে প্রাথমিক যে বেগটা ছিল, প্রাথমিক যে বেগটা ছিল, প্রাথমিক বেগ সেটা ছিল ভি সাপোজ, ওকে। তাহলে আমি যদি বলি ভরবেগটা কত ছিল না এমভি ছিল, বেশ ভালো জিনিস। ফার্স্ট কলিশনের পরে আফটার ফার্স্ট কলিশন ওর বেগটা দাঁড়িয়ে যাবে, বেগটা দাঁড়িয়ে যাবে ই ইনটু ভি, যেখানে ইটা হচ্ছে সংঘাত গুণাঙ্ক, সংঘাত গুণাঙ্ক। এটা কিন্তু একটা থিওরিটিক্যাল ব্যাপার, আই হোপ এই জায়গাটা তোমরা জানো, তবে গিয়ে সলভ করতে পারবে যে ভিটা ইভি কি করে হলো। সেকেন্ড কলিশনের পরে, আফটার সেকেন্ড কলিশনের পরে সেটা হয়ে যাবে স্কয়ার ভি। এটা কিন্তু বারবার জানতেই হবে, আমি বলে দিচ্ছি, এইখানে গল্প করাটা সময় নষ্ট, এটা না পড়ে এলে করতে পারবে না অঙ্কটা। তারপরের বেগটা হয়ে যাবে এটা। ফলে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে পি টোটাল টোটাল ভরবেগের পরিবর্তন, সেটা প্রথম যে ভরবেগটা এমভি সেটা তো আছেই, প্রথম ভরবেগটা এমভি আছেই, তার পরবর্তীগুলোও কিন্তু দুবার করে হবে, কারণ সে উঠলো সে নামলো, সে উঠলো সে নামলো, ফলে দুবার করে হবে, দুবার করে হবে। 2 ইন্টু এম ইভি প্লাস 2 ইন্টু এম স্কোয়ার ভি প্লাস 2 ইন্টু এম ই কিউব ভি, 2 ইন্টু এম ই কিউব ভি অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। আমি যদি প্রথমে এমভি কে আলাদা রাখি অ্যান্ড পরেরটা থেকে 2 এমইভি কমন নিয়ে নিই, তাহলে আসবে 1 প্লাস ই প্লাস ই স্কোয়ার প্লাস ই কিউব প্লাস অ্যান্ড সো অন, ওকে। এটা একটা গুণোত্তর প্রকৃতি, যেখানে যে ডিফারেন্সটা আছে, ঠিক, যেটাকে বলা হয় ওই পার্থক্যটা, যেটা ডিফারেন্সটা সেটা আছে ই এর করে, এর সাথে ই গুণ করবো দেন এটা পাবো, এর সাথে ই গুণ করবো দেন এটা পাবো, এর সাথে ই গুণ করবো দেন এটা পাবো, এইভাবে কিন্তু আছে। ফলে এমভি প্লাস 2 এম ইভি প্রথম পদ ডিভাইডেড বাই প্রথম পদ মাইনাস পার্থক্যটা 1/e, এটাকে সলভ করলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখো mv প্লাস 2mev ডিভাইডেড বাই 1 মাইনাস ই, চলো লসাগু নিয়ে নিই, 1 মাইনাস ই পড়ে থাকছে mv মাইনাস mev মাইনাস প্লাস 2mev, তাহলে 2mev থেকে একটা mev বাদ দিয়ে দিলে পড়ে থাকছে একটা mev, একটা mev, তাহলে আমাদের কাছে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে mv মাইনাস একটা mev, একটা mev ডিভাইডেড বাই 1 মাইনাস ই। আচ্ছা, এটা প্লাস হবে। আচ্ছা, ফলে আমি যদি mv কমন নিয়ে নিই, আমার কাছে থাকছে 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই, 1 মাইনাস ই। mvটা কি ছিল? mvটা p ছিল, ফলে আমাদের কাছে আসবে p ইনটু 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই, এটা হবে অ্যান্সার, p ইনটু 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। চলো 18 নম্বর প্রশ্নতে যাওয়ার আগে একটু আমি মুখটাকে করে নিই ঠান্ডা, মানে জল খেয়ে নিই। 18 নম্বর প্রশ্ন। আচ্ছা, একটা পুলি সিস্টেম দিয়েছে, বেশ ব্লক সিস্টেম দিয়েছে, অনেকদিন পর নিউটনে দেখেছিলাম। দেখেছি তোমাকে মনেরই
কাম টু দ্য পয়েন্ট। 18 নম্বর প্রশ্ন দিকে এগিয়ে যায়। 18 নম্বর প্রশ্নতে দিয়েছে আইআইটি 2010, আইআইটি 2010 অর্থাৎ 2010 আইআইটি থেকে প্রশ্নটা এসেছিল। কি রকম দিয়েছে, একটা পুলি দিয়েছে, কপি কল দিয়েছে এবং সেই কপি কলের সাথে দুটো বডি ঝোলানো আছে। ওকে, দুটো বডির মাস দিয়ে দিয়েছে 0.36 কেজি আর আরেকটা দিয়েছে 0.72 কেজি। আমি বলবো সুবিধার্থে এটাকে এম, এটাকে 2m ধরে নাও, এটাকে এম, এটাকে 2m ধরে নাও। ওকে, সুবিধা হবে, তাহলে দশমিকের অত বেশি প্যাচ আসবে না। ঠিক, ভিডিও চলছে, অসুবিধা নেই। আতঙ্ক হয়ে গেছে একটা, আর কিছু না। তাহলে এর হচ্ছে 2m, এটাকে 2m ধরছি, এটাকে m ধরছি। নিচের দিকে বল কাজ করবে 2mg, নিচের দিকে বল কাজ করবে mg, উপরে টান t, উপরে টান t। ওকে ডান, সবকিছু ঠিক আছে। এ তো নিচে নামবে, ত্বরণটা এইদিকে, এ উপরে উঠবে, ত্বরণটা এইদিকে। এবার যদি আমি সংস্থার ত্বরণ বার করতে চাই ডাইরেক্ট কিন্তু ফর্মুলা আমি লাগাতেই পারি। দেখো এই টোটাল সিস্টেমটাকে তুলে বড় করে দাও, তুলে বড় করে দিলে এইদিকে m কাজ আছে, m আছে, m বস্তুটা বাঁ দিকে আছে, তার এডি বরাবর কাজ করছে mg। একটু ভিজুয়ালাইজেশনটা বাড়াতে হবে, এটাকে তুলে বড় করে দিয়েছি, ফলে এইবারে এইদিকে mg, এইদিকে 2mg, এইদিকে 2mg, 2mg। ওকে, তাহলে লব্ধি, আচ্ছা মোট টোটাল যে বডিটা এইদিকে যাচ্ছে কারণ 2mg বেশি, ফলে আমাদের কাছে যেটা আসবে যে লব্ধি বল দ্যাট ইজ 2mg মাইনাস mg ডিভাইডেড বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম দ্যাট ইজ 2m প্লাস m, 2m প্লাস m। আমাদের কাছে চলে এলো g/3, এটা হচ্ছে আমাদের কাছে ত্বরণ। এখন গল্পটা দাঁড়ালো যে টানটা বার করতে হবে, টান বার না করলে কৃতকার্যটা বার করতে পারবো না। টান বার করবো তবে গিয়ে কৃতকার্য বার করতে পারবো। কারণ আমাকে বলেছে যে 0.36 কেজি আছে, এই যে এই মহাশয় আছে, সেই মহাশয়কে তুলতে কিরকম তুলতে 1 সেকেন্ড পরে সুতো দ্বারা, আচ্ছা সুতোটা ওর উপরে কত কাজ করছে, সুতো দ্বারা মানে সুতোর উপর প্রযুক্ত বল কত, টান। সুতোর আর কি আছে, সুতো তো ভ্যালু একটা, টান। সেইটা 1 সেকেন্ড পরে সুতো দ্বারা এত তারের উপরে কৃতকার্যের পরিমাণ কত। আচ্ছা সেইটা আমাদেরকে বার করতে হবে, তাহলে টানটা আমাদেরকে বার করতে হবে। টানটা কি করে বার করব, টানটা বার করতে হবে যেটা, সেটা হলো তার আগে এই দূরত্বটা আমাদেরকে বার করতে হবে। যার ত্বরণ আছে g/3 সে কত দূর যাবে 1 সেকেন্ড পর, তাহলে s ½ gt স্কয়ার, হাফ g ইনটু t স্কয়ার, তাহলে হাফ ইনটু মানে অ্যাকচুয়ালি হাফ at স্কয়ার হয়, তাহলে এখানে এটাই কত g/3, t কত 1 মানে 1 এর স্কয়ার 1, অসুবিধা নেই, দ্যাট ইজ g/6। এই পরিমাণ সরণ ওর ঘটবে। এবারে টানটা বার করি, তারপর টানের সাথে এই সরণটা গুণ করে দেবো, তাহলে কাজ কমপ্লিট। টান আমরা এখান থেকে বার করবো, টানটা কত হবে, ওপর দিকে টিটা বেশি, ফলে t - mg সমান ma। ওকে, নিউটনের জাস্ট আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকলাম, তাহলে ma প্লাস mg, এটা কত g/3, ফলে mg/3 প্লাস mg দ্যাট ইজ হবে 4mg/3, এটা হচ্ছে টান, এটা হচ্ছে সরণ, গুণ করে দাও, কাজ কমপ্লিট। তাহলে ওয়ার্ক ডান বাই টেনশন ফোর্স দ্যাট উড বি টেনশন মানে হচ্ছে 4mg ডিভাইডেড বাই 3 ইনটু ডিসটেন্স, ডিসটেন্সটা কত g/6, ফলে আমাদের কাছে হলো 2 2 4 2 3 6 2mg²/9, 2mg²/9। দেখো এটার উত্তর আগামী মাসে বার করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমাদের কাছে আসবে কত, ওয়ার্ক ডান বাই দ্য টেনশন ফোর্স দ্যাট ইজ 2/9 ইনটু m কত 0.36, আর এটা কত gটা g², gটাকে কত বসাবো, gটা কিছু দেওয়া নেই, 10 বসিয়ে দেবো, আইআইটিতে এসছে ওগুলো 10ই বসাতে হবে, তাহলে 10² দ্যাট ইজ 100, 10² দ্যাট ইজ 100, তাহলে এখানে 9 4 36 না, তাহলে 0.04। ওকে, 4 2 8, দুটো শূন্য চলে গেল, 8 পড়ে থাকছে, 8 জুল ইজ দ্য অ্যান্সার। দেখো এখানে 9.8 বসালে কাণ্ডটি আলাদা হয়ে যেত। যাই হোক, এই বাইরের কম্পিটিটিভ এক্সামে জিটা 10 বসালেই সুবিধা হয়। অপশন এ ইজ কারেক্ট, এটা দিয়ে দিতে পারতো, সুবিধা হতো তাতে। যাই হোক, আমাদের লর্ড ছায়া প্রকাশন, লর্ড পুনিত সুবিস্টার না, আমাদের ক্ষেত্রে লর্ড ছায়া প্রকাশন, তারা যা করবে আমাদেরকে সেটা মেনে নিতে হবে। চলো 18 নম্বর প্রশ্ন হয়ে গেছে কমপ্লিট। এরপর আমরা 19 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব। 19 নম্বর প্রশ্নে কি দিয়েছে, 5 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত, বস্তুটির গতির দিকে 10 সেকেন্ড ধরে এত বল ক্রিয়া করলে গতিশক্তি বৃদ্ধির পরিমাণ কত। অঙ্কটাকে দেখে ছোট মনে হতে পারে, কিন্তু অঙ্কটার ভেতরে ঢুকে কনসেপ্ট আছে, কনসেপ্ট ভেতরে আছে, এন্ড কনসেপ্ট ইজ দ্য কিং, কনসেপ্ট হচ্ছে রাজা, যদি ঠিকঠাক কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চাও তবে। বেশ, তাহলে 19 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। 19 নম্বর প্রশ্ন সেটা বলেছে ভরটা কত 5 কেজি, ভর হচ্ছে 5 কেজি, ভর বেগ দিয়ে দিয়েছে, ইয়েস 10 কেজি পার মিটার, 10 কেজি মিটার পার সেকেন্ড। বেশ, এখান থেকে তোমরা বেগটা বার করে নাও। এই বেগটা কোন বেগ, প্রাথমিক বেগ। ওকে, কারণ প্রথমেই তার একটা ভরবেগ ছিল, ফলে তার প্রথমে একটা বেগ ছিল, বেগটা প্রথমে একটা শূন্য নয়, ঠিক ওইটার মতো। এখানে কোনো ইকুয়েশন দেওয়া নেই, কিন্তু এটা বুঝতে হবে। আচ্ছা, ফলে এটা আমাদের আসবে 10/5 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এটাও প্রাথমিক বেগ। অন্তিম বেগটা বার করব, চলো বার করি। ফোর্স দিয়ে দিয়েছে 0.2 নিউটন, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন পাবো
দ্যাট ইজ 0.2 বাই 5 দ্যাট ইজ 0.04 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, বেগ পাল্টেছে তবেই তো ত্বরণ এসেছে, তাহলে v2 পেয়ে যাবো। v2 হবে u মানে v1 মানে প্রাথমিক বেগ v1 প্লাস ত্বরণ ঘটে যেহেতু at, সময়টা কত 4 সেকেন্ড পর, সরি 10 সেকেন্ড পর। প্রাথমিক বেগটা কত 2, 2 প্লাস a কত 0.04 ইনটু 10। ওকে ডান। তাহলে 2 প্লাস 0.4 অ্যান্সারটা চলে আসবে 2.4 মিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগ পেয়েছি, অন্তিম বেগ পেলাম, তোমরা দেখতে পাচ্ছ না আই হোপ, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে চলো, কারেন্ট চলে গেল কিন্তু ইয়েটা চালিয়ে যেতে হবে। যাই হোক, 19 নম্বরের প্রশ্নটার দিকে চলে আসি। কাইনেটিক এনার্জির পরিবর্তনটা কত? না, কাইনেটিক এনার্জির পরিবর্তন হবে হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান তার স্কোয়ার। একটু অ্যাডজাস্ট করো, হাফ ইন্টু এম, এমটা কত 5 কেজি, এমটা হচ্ছে 5 কেজি, ভি টু স্কোয়ার মানে 2.4 তার স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার। ওকে ডান, ওকে ডান। তাহলে হাফ এম মানে হচ্ছে আড়াই, আর এটা আসবে 576 মানে 5.76 মাইনাস 4 মানে 1.76, তাহলে 2.5 ইন্টু 1.76। ওকে, এই গুণটা একটু দেখে নিই, এই গুণটা একটু দেখে নিই। এই গুণটা একটু দেখে নিই। 1.76 মাইনাস 1.76 মাইনাস এই সরি ইন্টু 2.5 মানে আড়াই, অ্যান্সারটা আসবে 4.4। অ্যান্সারটা এলো 4.4 জুল। কৃতকার্য তো? হ্যাঁ 4.4 জুল। কার সাথে ম্যাচ করছে 4.4 জুল? অপশন ডি এর সাথে ম্যাচ করছে, অপশন ডি এর সাথে ম্যাচ করছে। একটা এক্সামও এসেও ছিল। 20 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাই না হয় আমরা, 20 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। একটা ব্লক সিস্টেম দিয়েছে আর ঘর্ষণের দ্বারা কৃতকার্য আছে। ঘর্ষণের দ্বারা কৃতকার্যটা, তো ঘর্ষণের দ্বারা কৃতকার্য কত হবে? ঘর্ষণ বল গুণিত সরণ, ঘর্ষণ বল গুণিত সরণ, এটা হবে ঘর্ষণের দ্বারা কৃতকার্য। 20 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। ঘর্ষণ বল গুণিত কৃতকার্য, এই গেল আমাদের এটা। লম্ব প্রতিক্রিয়া বল ওপর দিকে আর কাজ করছে, নিচের দিকে ওর ওয়েট কাজ করছে এমজি, ঘর্ষণ ওকে উল্টো দিকে টানছে, বাট ওর সরণ ঘটে গেছে ডি, ওর সরণ ঘটে গেছে, এটা কি পরিমাণ ডি। ওকে, তাহলে যদি বলি ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স ইনটু ডিসটেন্স। ফ্রিকশনাল ফোর্স কত? মিউ ইনটু লম্ব প্রতিক্রিয়া বল হয় দ্যাট ইজ আর, তার সাথে আবার ডি গুণ, তাহলে মিউ আর ডি। মাস যা ইচ্ছে হোক, আমাদের এখানে মাসটা সাবস্টিটিউট হয়ে গেছে, মাসটা জানার দরকার নেই, যদিও মাসটা এখানে ক্যাপিটাল এম দিয়ে দিয়েছে। মাসটা জানতে হতো যদি ক্যাপিটাল এমজি মানে আর না দেওয়া থাকতো, তখন এমজি বসাতে হতো, আর ইজ ইকুয়াল টু এমজি, আর কিছুই না। অপশন বি ম্যাচ করেছে, মিউ আর ডি। ওকে চলো 21 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই। 2 কেজি ভরের 20 কেজি ভরের একটি বস্তুর উপর এত মানের বল প্রযুক্ত করছে, তাহলে বলটা এখানে কিন্তু ভ্যারি করছে 5 + 3x। ওকে বোঝা গেছে। তারপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে এর ফলে বস্তুটির x অক্ষ বরাবর 2 মিটার থেকে 6 মিটার সরণ ঘটেছে, তাহলে কৃতকার্য বার করতে গেলে ইন্টিগ্রেশন f dx করতে হবে, এবং সেটা 2 থেকে 6, তাই তো 2 থেকে 6 ইন্টিগ্রেশনটা মেরে দেবো, কাজ কমপ্লিট। তাহলে 5 + 3x তার ইন্টিগ্রেশন করব, 5 + 3x এর ইন্টিগ্রেশন করব, এবং ইন্টিগ্রেশনটা হবে, কারেন্ট চলে এসেছে এবং তোমরা বাবারি বিরাট ফর্সা লাগছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 5 + 3x কোথা থেকে কোথা না 2 to 6, এটা ইন্টিগ্রেশন হবে 5x + 3x² ডিভাইডেড বাই 2, 3x² ডিভাইডেড বাই 2। ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথা হচ্ছে 2 থেকে 6। আচ্ছা, তাহলে আপার লিমিট 6 - 2 দ্যাট ইজ 4, 4 × 5 = 20 প্লাস 3 এর 2 × x² মানে 6² 36 - 2² 4, 36 - 4 দ্যাট ইজ 32, 2 8 সরি 2 16 32, 16 3 48, 48 প্লাস 20 দ্যাট ইজ 68 জুল। এটা হবে অ্যান্সার 68। কোথায় আছে? সি, অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। ওকে 22 নম্বর প্রশ্নের দিকে চলে আসি। আর আমাদের 10খানা ম্যাথ আছে, তাহলে আমাদের মোটামুটি পার্ট এ শুড বি কমপ্লিটেড। ওকে, ওটা কমপ্লিট হয়ে যাবে, তারপর পার্ট বি আসবে খুব তাড়াতাড়ির মধ্যেই। চলো চলো, কত নাম্বার না 22 নাম্বার, 22 নাম্বার। চলো 22 নাম্বার অঙ্কতে কি বলেছে? 5 নিউটন বলের ক্রিয়ায় গতিশীল একটি বস্তু সরলরেখা বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর ফলে বলটির দ্বারা কৃতকার্য হয় 25 জুল। তাহলে তাদের মধ্যে ফোর্স, যেটা ফোর্স আর বলের অন্তর্বর্তী কোণের মান। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান কি জানি আমরা? ওয়ার্ক ডান জানি Fs cos θ, সেখান থেকে আমরা cos θ পেয়ে যাব, দ্যাট ইজ ওয়ার্ক ডান ডিভাইডেড বাই ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান কত দিয়েছে? 25 জুল, 25 জুল দিয়েছে, আর এখানে ফোর্স কত 5, ডিসটেন্স কত 10 মিটার গেছে, ফলে এটা এলো হাফ। cos কত ডিগ্রির মান হাফ না cos 60 ডিগ্রির মান হাফ। ওকে, তাহলে থিটাটা হবে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি কত? অপশন নাম্বার বি। ওকে, দেন 23 কি দিয়েছে? অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে একটা কণা ছোড়া হলো, প্রাথমিক গতিশক্তি হচ্ছে k, এবং তার অন্তিম গতিশক্তিটা কত দাঁড়াবে? এখানে k ড্যাশ, এদিক বরাবর ছিল k অ্যাকচুয়ালি প্রাথমিক গতিশক্তিটা এই অবস্থাতে। এবারে এইদিকে তো u বেগে ছেড়েছি বা v বেগে ছেড়েছি, কিছু একটা ছেড়েছি, v বেগে ছেড়েছি ধরছি, এখানে 60 ডিগ্রি, ফলে এদিক বরাবর বেগের উপাংশ হবে v cos 60 ডিগ্রি।
তাহলে প্রথমে কত ছিল কাইনেটিক এনার্জি হাফ এম জাস্ট ভি স্কোয়ার, পরবর্তী কত এলো হাফ এম ভি কস 60 ডিগ্রি তার স্কোয়ার, ভি কস 60 ডিগ্রি তার স্কোয়ার, ফলে হাফ এম কস 60 কত হয়, আচ্ছা ভি স্কোয়ার তাহলে কস 60 কত হয় হাফ, হাফের যদি স্কোয়ার নিই দ্যাট ইজ 1/4, তাহলে 1/4 অফ পূর্বের 1/4 অংশ হবে, তাহলে k/4, k/4 অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। পরেরটা কি দিয়েছে, একটি বস্তু কণাকে এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, আচ্ছা ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় কণাটির গতিশক্তি ও স্থিতিশক্তির দ্বিগুণ, আরে বাপরে ভালো একটা অঙ্ক দিয়েছে যে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ এমন একটা পজিশনে ওকে বলা হয়েছে, এমন একটা পজিশনের গল্প বলা হয়েছে, সেই পজিশনটা মাটি থেকে কত উচ্চতাতে ওর গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হয়ে যাবে। চলো নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে 24 নম্বরের প্রশ্ন। আচ্ছা এমন একটা হাইট থেকে ছোড়া হয়েছে, এইচ হাইট থেকে ছোড়া হয়েছে ওকে, এমন একটা পজিশনের গল্প করছি যেখানে কাইনেটিক এনার্জিটা হচ্ছে দ্বিগুণ অফ পোটেনশিয়াল এনার্জি, দ্বিগুণ অফ পোটেনশিয়াল এনার্জি ধরছি ও নেমেছে x ডিসটেন্স, ফলে এই বাকিটা কত h - x, এই টোটালটা হচ্ছে h। এবার 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 কালো কলম নিয়ে একটা, এবার যে কাণ্ডটি ঘটবে সেটা হচ্ছে এরকম যে কাইনেটিক এনার্জি হচ্ছে দ্বিগুণ অফ পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা 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 আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিটা কত, পোটেনশিয়াল এনার্জিটা এই বিন্দুতে পোটেনশিয়াল এনার্জিটা কত হবে mgh - x, mgh - x, ভূমি থেকে h - x উচ্চতাতে। আচ্ছা কাইনেটিক এনার্জিটা কত হবে হাফ এম ভি স্কোয়ার, ওর ওখানে বেগটা ধরে নিচ্ছে, এখানে বেগটা ভি। আচ্ছা ফলে আমাদের কাছে যেটা এলো সেটা হচ্ছে এম এম কেটে গেল, ভি কত এলো, ভি আমাদের কাছে চলে এলো 2 ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স তার রুট, তার রুট। এবারে এটার মান আমরা জানি না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে বেগটা, সেই বেগটা কি করে পাবো, বেগটা পাবো রুট ওভার 2g এইচ হয় সেটা এক্স হবে, কারণ কতটা হাইট নিচে নেমেছে, এটা আর এটা তো সমান জিনিস, তাহলে এইটুকু যদি ইকুয়েট করি আমি, তাহলে আমাদের কাছে আসবে রুট ওভার 2gx, রুট ওভার 2gx ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh মাইনাস এক্স, রুট হেঁটে যাবে 2g কেটে যাবে, ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু h মাইনাস এক্স। ফলে আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে, ফলে আমাদের কাছে যেটা আসবে সেটা হলো এটা কেটে গেল 2g কেটে গেল, আচ্ছা এখানে কতটা গন্ডগোল হচ্ছে কেন, গন্ডগোল হচ্ছে কেন, এটা ডবল টাইমস না, এটা দ্বিগুণ টাইমস, পোটেনশিয়াল এনার্জি দ্বিগুণ, আচ্ছা এটা দ্বিগুণ মানে এটা ভিটা হয়ে যাবে এর সাথে 2 গুণ আছে, এর সাথে 2 গুণ আছে, এর সাথে 2 গুণ আছে, সেটাই করিনি, তাহলে এটা স্কয়ার হয়ে যাবে, ফলে এটা 4 হয়ে যাবে, তাই না, উভয় পক্ষে স্কয়ার করলে এটা 4 হয়ে যাবে, তাহলে 4 গুণ আছে এর সাথে। আচ্ছা এবার ঠিক আছে, তাহলে আমাদের কাছে চলে এলো x 4h মাইনাস 4x, ওকে, তাহলে 4x মাইনাস 4xটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে তো 5x হয়ে যাচ্ছে, 5x হয়ে যাচ্ছে, যা এই জায়গাটা তো গন্ডগোল হচ্ছে কেন, x/4 এটা হচ্ছে 4h মাইনাস 4x, আচ্ছা তাহলে এটা হয়ে যাবে 5x ইজ ইকুয়াল টু 4/8। আচ্ছা এখানে দ্বিগুণ আছে, এটা 4, তাহলে ভিটা হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু এটা রুট, এটা যদি উভয় পক্ষকে স্কয়ার করি দ্যাট ইজ এটা হয়ে যাবে 4, তাহলে তো 2 পড়ে থাকছে না, এটা 2 স্কয়ার 4, 4 দুগুণে 8, 8 কে 2 যাচ্ছে মানে 4 পড়ে থাকছে, কোথায় গন্ডগোলটা হচ্ছে আরেকবার দেখি চলো। এটা থাকছে পোটেনশিয়াল এনার্জি দ্বিগুণ, পোটেনশিয়াল এনার্জি দ্বিগুণটা হচ্ছে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার হলো। আচ্ছা ঠিক আছে, এরপর এটা কেটে দিচ্ছি, এরপর এটা হলো এটা, তাহলে এম এম কেটে গেল, এই পাশে থাকছে 4gh - x, 4gh - x ইজ ইকুয়াল টু ভি স্কয়ার, তাহলে এটাকে রুট দিয়ে দিই, এটাকে রুট দিয়ে দিই, ওকে, এই জিনিসটা এলো আর এখানে এই জিনিসটা এলো, চলো দেখে নিই। তাহলে এই উভয় পক্ষকে যদি রুট তুলে দিই আমি, উভয় পক্ষকে যদি রুট তুলে দিই, ফলে আমাদের কাছে আসছে 2gx is equal to 4gh minus x, এখন g কেটে গেল, 2 এ 4 এ কেটে গেল, এবার ঠিক আছে, x is equal to 2h minus 2x, that would be 3x is equal to 2h, তাহলে আমাদের কাছে এলো x is equal to 2h by 3, h is equal to 2h by 3, ওকে, x is equal to 2h by 3, তাহলে কত হাইট নিচে আছে ও, h minus x কত হবে, h minus x এর মান হচ্ছে 2h by 3, ফলে h by 3 এতটা হাইট উপরে ও আছে, এবং যদি v এর মান এখান থেকে পুট করি দ্যাট ইজ রুট ওভার 4 ইনটু g ইনটু h মাইনাস x কত h বাই 3, ফর 4 এর তো রুট বাইরে আসবে দ্যাট ইজ h gh বাই 3, অপশন নাম্বার বি এর সাথে এটা ম্যাচ করছে, h বাই 3 আর 2 বাইরে আসে, এটা gh বাই 3 তার রুট, অপশন বি ইজ কারেক্ট। 25 নম্বর প্রশ্ন থেকে এগিয়ে যায়, 10 কেজি ভরের একটি ব্লককে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে 230 জুল কৃতকার্য করতে হয়, তাহলে ব্লকটির ত্বরণ কত, আচ্ছা ব্লকটির ত্বরণ কত, আচ্ছা উপরে তুলতে গেলে বা লিফটের যদি অঙ্কগুলো তোমাদের একটু মনে আছে, লিফটের অঙ্কের ক্ষেত্রে কিন্তু যে ইফেক্টিভ ত্বরণটা অর্থাৎ কার্যকর ত্বরণটা কাজ করতো, সেটা কিন্তু অভিকর্ষজ ত্বরণের সাথে কিছু যোগ করে কাজ করতো, ত্বরণটা ইফেক্টিভ ত্বরণটা জি ড্যাশটা হতো a প্লাস জি কোথাও একটা,
যদি তোমাদের লিফটের অঙ্কগুলো একটু মনে আছে তো। 25 নম্বর প্রশ্নের দিকে আমরা যাচ্ছি, দ্যাট ইজ 10 কেজি ভরের এটাকে তোলা হয়েছে, তাহলে এম জি ড্যাশ গুণিত এইচ এটা কাজ করবে, সেটা আমাদের কত দিয়ে দিয়েছে না 230 জুল। ওকে, তাহলে এমটা কত 10 কেজি। ওকে, আচ্ছা জি ড্যাশ কত, জি ড্যাশ হবে এ প্লাস জি, জি মানে কত 10, তার সাথে গুণ আছে কত এইচ, এইচ কত না 2 মিটার ইজিক্যাল টু 230। ওকে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে এ প্লাস 10 চলে এলো আমাদের কাছে 23/2, দ্যাট ইজ 11.5। ওকে, তাহলে এটা কত দাঁড়াবে, এটা দাঁড়াবে 11.5 মাইনাস 10, দ্যাট ইজ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই পরিমাণ ত্বরণে ওকে উপরে তোলা হয়েছিল। 26 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যায়। 26 নম্বর প্রশ্নতে বলেছে এম ভর বিশিষ্ট এবং এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড একটি উল্লম্ব দেওয়ালের গায়ে 60 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে রাখা আছে। এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এইভাবে কিন্তু দেওয়ালে দাঁড় করিয়ে রাখা আছে ভূমির সাপেক্ষে কত ডিগ্রি কোণে, উল্লম্ব রেখার সাথে 60 ডিগ্রি কোণে দাঁড় করানো আছে এবং ভূমির সাথে তাহলে এটা ডেফিনেটলি 30 ডিগ্রি কোণে আছে। এই যে মিডিল পয়েন্টটা আছে, এই মিডিল পয়েন্টটা এটাকে বলতে পারি যে এইটা L/2 আর এইটা L/2, হ্যাঁ বলা যেতে পারে, অসুবিধা নেই কিছু। বেশ, এবার যদি বলি যে এর যে মাস, এর মাস কিছু দিয়েছে, মাসটা হচ্ছে এম, মাসটা হচ্ছে এম, এই এম মাসটা টোটালটাই কাজ করছে কিন্তু এম বরাবর নিচের দিকে, অর্থাৎ এই ডিস্টেন্সে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি এর স্থিতিশক্তি আমাকে বিচার করতেই হয়, তাহলে কিন্তু স্থিতিশক্তি বার করতে গেলে আমাদেরকে এম পেয়ে গেছি, জি পেয়ে গেছি, টোটাল মাসটা এখানে কাজ করছে এম জি, এইচটা পেতে হবে, অর্থাৎ এই হাইটটা কতটা ডিস্টেন্স নিচে ও আছে এই জিনিসটা আমাদেরকে বার করতে হবে। এটা 30 হলে এটাও তো 30 ডিগ্রি। ওকে ডান। আর এটা যদি 30 হয়, দেখো এটা L/2, এই ছোটটা L/2, তাহলে এদিকে যে বসে আছে ও, এদিকে যে বসে আছে এটা কিন্তু L/2 cos 60 ডিগ্রি, সরি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি এই জিনিসটা। তাহলে এই যে হাইটটা আছে এই হাইটটা কত হবে, এই হাইটটা হবে L/2 sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। বেশ, আর এই টোটাল যে জিনিসটা আছে, এই টোটাল যে দৈর্ঘ্যটা আছে, এই টোটাল যে দৈর্ঘ্যটা আছে এটা কত, এটার জন্য বড় ত্রিভুজটা নেব আমরা, তাহলে টোটাল লেন্থটা কত L, তাহলে L cos 30 এদিক বরাবর আর উঁচু বরাবর L sin 30, L sin 30। তাহলে এই ছোট্ট ডিসটেন্সটা কত হলো, এই ডিসটেন্সটা কত আসবে না L sin 30, L sin 30 মাইনাস L/2 sin 30, L/2 sin 30। এইটুকুটাতেই কঠিন ছিল, বাকি তো এমজি তো আছেই। L/2 sin 30, এই হাইটটা তোমাকে বার করতে হবে, এই হাইটটা। ওকে, তাহলে এটা কত আসবে L/2 মাইনাস L/4, দ্যাট ইজ L/4, এই জিনিসটা আসবে। sin 30 কত হাফ হয়, সেখান থেকে এলো এটা। আচ্ছা, ফলে আমি যদি বলি এর ইয়েটা কত, স্থিতিশক্তিটা কত, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে mg, এইচ এর জায়গাতে L/4, মানে 1/4 mgl, 1/4 mgl। অপশন ডি ইজ কারেক্ট। অনেক ভাবে অঙ্কটা করা যেতে পারে এবং ভুল প্রসেসে গেলে কিন্তু বারবার মনে হবে হয়তো ওই অ্যান্সারটা ঠিক, এই অ্যান্সারটা ঠিক, এই অ্যান্সারটা হলো কি করে, এই ধরনের কিন্তু মিসকনসেপশন তৈরি হতে পারে। অ্যাকচুয়ালি এখানে ক্রেডিট কিন্তু হাইটটাকে বের করে নাও, হাইটটা বের করে নিলে অঙ্কটা আর কঠিন থাকবে না। বাকি এম তো কাজ করছে, অসুবিধা নেই, জিও কাজ করছে। এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে 27 নম্বরের প্রশ্ন। এই টাইপের আরেকটা প্রশ্ন আছে পরবর্তীকালে। যাই হোক, একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে তার মধ্যে যে স্থিতিশক্তি থাকে সেটা হচ্ছে 100 জুল। তাহলে হাফ কে এক্স স্কয়ার, এই যে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি, সেটা দিয়েছে কত 100 জুল, 100 জুল। বেশ, তাহলে 100 ইকুয়াল টু বলতে পারি হাফ ইনটু কে জানি না, ইনটু এক্স স্কয়ার মানে হচ্ছে 2/100 তার স্কয়ার, 2/100 তার স্কয়ার মানে 2 সেন্টিমিটার করা হয়েছে। আচ্ছা, কেটা কত আসবে, কেটা আসবে 200, কেটা আসবে 200। আচ্ছা, এখানে 4/100 তার স্কয়ার, এখানে আসবে 100 তার স্কয়ার, 100 তার স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এটা 4 5 20 50 গুণিত 100 তার স্কয়ার, এটা কেটে যাবে, যদিও মিটার করছি তো অ্যান্সারটা সেন্টিমিটার আসবে। পরবর্তীকালে যে পোটেনশিয়াল এনার্জিটা আছে, পরবর্তীকালে যে পোটেনশিয়াল এনার্জিটা আছে সেইটা আমাকে বার করতে বলেছেন, সেইটা না অ্যাকচুয়ালি ফারাকটা বার করতে বলেছে। তো পোটেনশিয়াল এনার্জি 2টা বার করে নিয়ে আগে, এটা ছিল পোটেনশিয়াল এনার্জি 1। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি 2 হবে হাফ কে, তো পরিবর্তন হবে না, x ড্যাশ তার স্কয়ার হয়ে যাবে। তাহলে হাফ কে এর মান কত, কে এর মান হচ্ছে 50 গুণিত 100 তার স্কয়ার, 50 গুণিত 100 তার স্কয়ার। ওকে ডান, গুণিত x ড্যাশ মানে কত, প্রথমে 2 সেন্টিমিটার প্রসারিত করেছি, তারপর আবার 2 সেন্টিমিটার প্রসারিত করেছি, উত্তরটা এসেছিল 4, তাহলে 4/100 তার স্কয়ার। ওকে ডান, তাহলে 2 দিয়ে 25, 100 স্কয়ার 100 স্কয়ার কেটে যাবে, 4 স্কয়ার 16, 16 ইনটু 25, 25 ইনটু 16 কত আসবে, 6 5 30, 3 6 2 12, 5 17 আর 3 20, 2 2 1 2 4, দ্যাট ইজ 400 জুল, 400 জুল অ্যান্সার আসবে। হলো, বাট আমাকে পরিবর্তন জানতে চেয়েছে, যদি 400 জুল করে ছেড়ে দাও তোমাকে কেটে দেবে। পোটেনশিয়াল এনার্জি 2 মাইনাস পোটেনশিয়াল এনার্জি 1, 400 মাইনাস 100 দ্যাট ইজ 300 জুল, 300 জুল হবে অ্যান্সারটা, 300 জুল, 300 জুল হবে অ্যান্সারটা। অপশন বি, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 28 নম্বর প্রশ্নের দিকে একটু এগিয়ে যাই। এখানে একটা কনসেপ্ট আছে, একটা জিনিস এখানে বোঝাবো
সেটা হচ্ছে এফ এর যে রাশিমালাটা দিয়েছে এক্স এর সাথে সম্পর্ক, দ্যাট ইজ এফ ইজিক্যাল টু কে এক্স দিয়েছে। আচ্ছা, স্প্রিং এর ক্ষেত্রে তোমরা স্থিতিশক্তি বের করেছো? হ্যাঁ স্যার করেছি। স্প্রিং এর ক্ষেত্রে যে বলটা দিয়ে দিত না, সেটা দিয়ে দিত এফ ইজিক্যাল টু কে এক্স। আচ্ছা, এটা কত নাম্বার? 28 নাম্বার। স্প্রিং এর ক্ষেত্রে এফটা দিয়ে দিত মাইনাস কে এক্স। কেন দিয়ে দিত জানো? তার কারণটা হচ্ছে এফ ইজ ভেরিসাস এক্স। ডেফিনেটলি তুমি যদি একটা স্প্রিংকে 2 সেন্টিমিটার টেনে দাও, যত না বল দেবে, ওকে যদি তুমি 4 সেন্টিমিটার টানতে হয় তোমাকে কিন্তু বল বেশি প্রয়োগ করতে হবে, এবং ওর মধ্যে যে রেস্টোরিং ফোর্স বা বাধাদানকারী বল সেটাও দ্বিগুণ হবে, মানে সেটাও বেশি হবে অ্যাকচুয়ালি। ওকে, এখন ব্যাপারটা দাঁড়ালো যে মাইনাস কেন ইউজ করি? তার কারণটা হচ্ছে তুমি যদি স্প্রিংকে টেনে দাও, বাধাদানকারী বল উল্টো দিকে কাজ করবে। স্প্রিংকে তুমি যদি প্রেস করে দাও, কম্প্রেস করে দাও বা পুশ করো, ঠেলে দাও, বলটা উল্টো দিকে কাজ করবে। মানে তুমি যেদিকেই এক্সট্রা করার চেষ্টা করো না কেন, এফটা তার উল্টো দিকে কাজ করবে। অ্যান্ড দ্য সাইন শোজ দ্যাট, সাইনটার এটাই কাজ, ওইটাকে দেখানো কাজ। ওকে, এখন এটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া নেই, আমাদের অঙ্কটাতে দেওয়া আছে এফ ইজিক্যাল টু কে এক্স। তাহলে এইটা যখন ছিল তখন আমাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি, মানে স্প্রিং এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি ছিল হাফ কে এক্স স্কয়ার। দিস ইজ কারেক্ট, কোনো অসুবিধা নেই। বাট এটা যদি আসতে হয় তখন পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে মাইনাস হাফ কে এক্স স্কয়ার, এবং এর যদি পোটেনশিয়াল এনার্জি ভার্সেস এক্স স্কয়ার এই গ্রাফটা আঁকি, তাহলে কিন্তু হয়ে যাবে এক্স পজিটিভ হোক বা নেগেটিভ হোক, পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ নেগেটিভ। ফলে আমাদের কাছে গ্রাফটা কিছুটা এই টাইপের হতো, কিন্তু এটা অপশন ডি তে আছে এবং সেটা ম্যাচ করছে না। আমরা জোর জবরদস্তি কিন্তু ম্যাচ করানোর খাতিরে এই জিনিসটাকে পজিটিভ ধরে এইভাবে করে দিচ্ছি। এটা প্রযোজ্য, এটা কারেক্ট আছে, অপশন সি তে আছে। আই হোপ এটা অপশন সি তে আছে। হ্যাঁ, এটা পোটেনশিয়াল এনার্জি ভার্সেস যে এক্স এর যে গ্রাফটা সেটা ঠিক, কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে আপনাকে বলতে হবে যে এই যে এফটা সেটা মাইনাস কে এক্স আছে, পজিটিভ কে এক্স হলে এই গ্রাফটা হবে, এটা হবে না। এটা কিন্তু ঠিক করার প্রয়োজন। অ্যাটলিস্ট বইয়ে বলা উচিত ছিল যে স্প্রিং এর গল্প করছি আমরা, তাহলেও আমরা বুঝে যেতাম। এফ ইজিক্যাল টু কে এক্স দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তুমি এর ডিফারেন্সিয়েশন নাও না, ওয়ার্ক ডান দেখো, ডিফারেন্সিয়েশন নাও না, এফ ডিএক্স নিয়ে নাও, তোমার কাছে কত আসবে? তোমাকে তো পজিটিভ দিয়েছে, ফলে হাফ কে এক্স স্কয়ার এলো, কিন্তু পয়েন্ট ইউনিটেড। স্যার আপনি তো বললেন নেগেটিভ আসার কথা। ওয়েট ওয়েট ওয়েট, আমরা জানি যে স্থিতিশক্তি হয় নেগেটিভ ভার্সন অফ কৃতকার্য, নেগেটিভ ভার্সন অফ কৃতকার্য। সেই কৃতকার্য, যে কৃতকার্যটা হতে হবে কনজারভেটিভ ফোর্সের দ্বারা, কনজারভেটিভ ফোর্স দ্বারা, অর্থাৎ সংরক্ষী বল দ্বারা। স্প্রিং এর যে বল সেটাকে একটা সংরক্ষী বল, ইয়েস অফকোর্স ইট ইজ, তাহলে ইন্টিগ্রেশনটা করা যেত না। ওকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি হয় কনজারভেটিভ ফোর্সের দ্বারা যে কৃতকার্য তার নেগেটিভ ভার্সন, তাই এটা নেগেটিভ চলে এলো। এইটার ক্ষেত্রে এই নেগেটিভ আর এই নেগেটিভ, নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যেত, তাই আমরা পোটেনশিয়াল এনার্জি পজিটিভ হাফ কে এক্স স্কয়ার পেতাম। যারা ঠিকঠাক পড়েছে এই জায়গাটা, তারা আশা করি আমার কথাটা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। আদারওয়াইজ উত্তর মেলানোর খাতিরে বসেই দেবে আর কি। 29 নাম্বার প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 29 নাম্বার প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক 29 নাম্বার প্রশ্ন কি দিয়েছে। আচ্ছা, মোটরের ব্যাপারটা দিয়েছে না, পাইপের ব্যাপারটা। ঠিক আছে, চলো দেখা যাক। আচ্ছা, এইখানে একটা কাজ আমি করব 29 নম্বরের প্রশ্নটা দিয়ে। কি বলেছে? একটি মেশিনের সাহায্যে অনুভূমিক পাইপের মধ্য দিয়ে নির্দিষ্ট হারে জল প্রবাহিত হচ্ছে। নির্দিষ্ট হারে মানে একক সময়ে কত ভরের জল প্রবাহিত হচ্ছে, এই গল্পটা। ঠিক আছে, সেটা বলছে পূর্বের চেয়ে n গুণ ক্ষমতা বাড়াবো। এই যে m/t সেটাকে n গুণ বাড়াবো, তা পরে আসছি। mটাকে লিখতে পারি ভলিউম গুণিত ডেনসিটি ডিভাইডেড বাই টাইম, পারি লিখতে। ভলিউমটাকে লিখতে পারি a গুণিত ভেলোসিটি তার সাথে রো ডিভাইডেড বাই টাইম, হ্যাঁ পারি, এটা আগেও দেখিয়েছি আমি। যাই হোক, আগের অঙ্কেই দেখিয়েছি, অনেকক্ষণ আগে 4, 5, 10-এর মধ্যে যে অঙ্কগুলো আছে তার মধ্যে দেখিয়েছি, মনে হচ্ছে 3 নম্বর দেখিয়েছি। যাই হোক, যেখানে হোক দেখিয়েছি। আচ্ছা, এরপর ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একে যদি আমি n টাইমস বাড়াতে চাই, এখানে আমাকে কি করতে হবে? ভিটাকেও n টাইমস বাড়াতে হবে, ভিটাকেও n টাইমস বাড়াতে হবে। কেন? কারণ এরিয়া অফ দ্য মেশিন না মোটরের যে, আচ্ছা পাইপ, এরিয়া অফ দ্য পাইপ সেটা চেঞ্জ হবে না। একবার পাইপ নিয়ে নিলে নিয়ে নেওয়া হয়ে গেল। জলের ঘনত্ব চেঞ্জ হবে না। ওকে, ফলে ভিটাকেও আমাকে n পরিমাণ বাড়াতে হবে। এখন এদের মধ্যে রিলেশন তো হয়ে গেল যে m/t ইজ ভেরিসাস ছোট হাতের v, কিন্তু আমার দরকার কিন্তু ওই সাথে না, মোটরের ক্ষমতার সাথে কত গুণ বৃদ্ধি করতে হবে সেইটা বলছে, ক্ষমতাটা, ওর পাওয়ারটা। তাহলে পাওয়ার আমরা জানি f গুণিত v, হ্যাঁ জানি, ছোট হাতের v। ওকে, f কি হয়? ma গুণিত v, হ্যাঁ জানি। m এর জায়গাতে আমরা বসাবো, বা m এ বসাচ্ছি না এখন, v এর জায়গাতে বসাচ্ছি v/t গুণিত v। আচ্ছা, m/t কে রেখে দিলাম, আর এর সাথে চলে এলো v স্কয়ার। m/t এর যদি আমি মান বসাই এখানে, m/t এর যদি এখানে মান বসাই, m/t এর যদি মান বসাই, তাহলে পাওয়ারটা দাঁড়াবে m/t এর মান কত? a ইনটু v ইনটু রো ডিভাইডেড বাই t, তার সাথে আছে v স্কয়ার, তার সাথে আছে v স্কয়ার, দ্যাট ইজ a রো ডিভাইডেড বাই t, a রো ডিভাইডেড বাই t আবার কনস্ট্যান্ট। যেমন এখানে a রো ডিভাইডেড বাই t টা কনস্ট্যান্ট ছিল, a রো ডিভাইডেড বাই v টা কনস্ট্যান্ট ছিল, a রো ডিভাইডেড বাই t টা কনস্ট্যান্ট ছিল, v টা একমাত্র ভ্যারিয়েবল। এর সাথে যেটা কাজ করছে সেটা হচ্ছে v স্কয়ার আছে, এর সাথে কাজ করছে v কিউব। ফলে একটা জিনিস দেখো, এই যে a রো ডিভাইডেড বাই t,
এম বাই টিটাকে আমি যদি এন টাইমস বাড়াতে চাই, ফলে আমাকে ভিটাকেও এন টাইমস বাড়াতে হবে। বা এইভাবে বলতে পারি যে পিটাও ইজ ভেরিজাস টু ভি কিউব, ভি এর সাথে সমানুপাতি নয়, ভি এর সাথে সমানুপাতি কিন্তু ভি কিউবের সাথে সমানুপাতি। তাহলে যদি আমি এম বাই টিটাকে এন গুণ বাড়াই, ভিটাকেও এন গুণ বাড়াতে হবে, ফলে পিটা এন কিউব গুণ বৃদ্ধি পাবে। এটা জাস্ট যৌগিক ভেদের সূত্রানুযায়ী বা ভেদ ঠিকঠাক করলে এটা করা যাবে। অপশন বি ইজ কারেক্ট। আমি প্রত্যেকটা জিনিসে বলেছি, তাহলে আরেকবার শুনে নিতে পারো। যাই হোক, 30 নম্বরের প্রশ্নটা দিয়ে এগিয়ে যাই। একটি কণা t = 0 সেকেন্ডে x অক্ষ বরাবর চলতে শুরু করেছে। যদি কণাটির গতিশক্তি সুষমভাবে বৃদ্ধি পায়, তাহলে কণাটির ওপর ক্রিয়াশীল লব্ধি বল t এর সাথে রিলেশনটা বার করতে হবে। t এর সাথে, ফোর্সের সাথে t এর সম্পর্ক, ফোর্সের সাথে t এর সম্পর্ক। এই টাইপের অনেকগুলো, ফোর্সের সাথে t এর সম্পর্ক, সরণের সাথে t এর সম্পর্ক, বেগের সাথে t এর সম্পর্ক, অনেকগুলো কিন্তু পাচ্ছি। ফলে একই সূত্রবিধিতে মেনে চলে করতে হবে। বেশ, সবগুলো একই, সবগুলো কিন্তু একই প্রসেসে কিন্তু এগিয়ে যেতে হবে, কোনো আলাদা প্রসেস কিন্তু নেই এগুলোর জন্য। ঠিক আছে, চলো 30 নম্বরের প্রশ্ন দিকে এগিয়ে যাই আমরা। 30 নম্বরের প্রশ্ন কি আছে? কণাটির গতিশক্তি সুষমভাবে বৃদ্ধি পায়। আচ্ছা, ডি অফ কে ই কাইনেটিক এনার্জি যে ডিফারেন্সিয়েশন, সেটা কিন্তু কনস্ট্যান্ট, সেটাকে এস ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে ডি অফ কাইনেটিক এনার্জি হয় হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু এস ডিটি। এবার যদি ডিফারেন্সিয়েশনটা করি, ইন্টিগ্রেশন করি, তাহলে হাফ এম ভি স্কোয়ার পড়ে থাকছে, হাফ এম ভি স্কোয়ার করতে এটা কি কাজে দেবে? আমার তো বল দরকার, তাহলে এটা খুব একটা কাজে দেবে না মনে হচ্ছে না। কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, আমার দরকার কিন্তু বল। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক। হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু এস ডিটি, ফলে এস গুণিত টি, এস গুণিত টি কিন্তু আমার দরকার কিন্তু বলটা পেতে হলে আমাদেরকে কিন্তু এম এ করতে হবে, আর তো কোনো উপায় নেই। বা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে কাইনেটিক এনার্জি মানে তো পি স্কোয়ার বাই টু এম, দ্যাট ইজ এস বাই টি। আর যদি আমি বলি যে এখান থেকে বলের রাশিমালা পাওয়া যাবে, বল কি হয়? বল হয় ডিপি ডিটি ইজিক্যাল টু এম এ। ওকে, ডিপি ডিটি ডিভাইডেড বাই এম এ, ডিপি ডিটি ইজিক্যাল টু এম এ। তাহলে যদি এখান থেকে পি এর যদি রাশিমালাটা বার করি আমি, 2m s t, এটা হচ্ছে পি স্কয়ারের রাশিমালা। আর পিটা কত হয়ে যাবে? পিটা হয়ে যাবে √2m s t। তাহলে এখানে যদি পি এর ডিফারেন্সিয়েশন ইন রেসপেক্ট টু টাইম t, দ্যাট ইজ এটা তো কনস্ট্যান্ট √2m s, তাহলে √t এর যদি আমি ডিফারেন্সিয়েশন নিই উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে t টু দি পাওয়ার -হাফ হয়ে যাবে, আর হাফটা সামনে চলে আসবে, না হাফ সামনে আসে আর হাফের থেকে 1 কমে যাবে, মানে -হাফ পড়ে থাকবে, দ্যাট ইজ m a। আর সেটাই তো ফোর্স, হ্যাঁ, এটা থেকেও করা যেতে পারে। তাহলে ফোর্সটা হয়ে গেল কার সাথে সমানুপাতি? না, ফোর্সটা হয়ে গেল সমানুপাতি টি টু দি পাওয়ার -হাফ, মানে হচ্ছে 1/√t। ফোর্স ভেরিয়াস 1/√t, এটা হচ্ছে ডি, অপশন নাম্বার ডি। হ্যাঁ, 30 একটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, চলো 31 এর দিকে আমরা চলে যাই। 31 এর দিকেটা এটা আমি আগেই বললাম যে এই টাইপের অঙ্ক কিন্তু একটা পড়বে। 31 একটা √t এর সাথে কিন্তু সমানুপাতি হবে, এটা কিন্তু আমি করেছিলাম। এই অঙ্কটা আমি বলে দিচ্ছি কত নাম্বারের সাথে ম্যাচ করে, সেখানে বলে দিচ্ছি, সেটা আমি বলে দিচ্ছি না হয়। এটা আমরা করেছিলাম ওই যে সরণের সাথে যখন করেছিলাম, সরণের সাথে 3 নম্বরে আমি কিন্তু এটা বলে দিয়েছিলাম, 3 নম্বরের সাথে ম্যাচ আছে কত? 31 একটা সেখানে বলে দিয়েছিলাম যে ভি ভেরিজাস √t কি করে এসেছিল, এখানে ক্যালকুলেশনটা বলে দিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে আর বলছি না। 32 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি আমি। 32 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 32 নম্বরের প্রশ্ন। এটা বলেছে একটা সংঘর্ষ বা স্থিতিস্থাপক সংঘর্ষের কথা বলা আছে। ঠিক আছে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের কথা বলা হয়েছে, যেখানে মাসগুলো 3টে বডি সেম দিয়ে দিয়েছে, এবং পূর্ণ স্থিতিস্থাপকের ক্ষেত্রে বা ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি সেটা হলো 32। ওকে, 32 তে যেটা বলেছে সেটা হচ্ছে একটা বল যে কিন্তু নিচে স্থির আছে, একটা বল যে কিন্তু নিচে স্থির আছে, সে এসে পড়ে দুটো বল স্থির আছে, সরি, একটা বল যেটা কিন্তু ভি বেগে গতিশীল, এ এসে পড়ে যদি এই দুটো বলকে আঘাত করে, তাহলে আফটার কলিশন তাদের কিরকম মানে চরিত্রটা কিরকম হবে, কে কোথায় থাকবে। এই বলটার নাম দিলাম এ, এই বলটার নাম দিলাম বি, এই বলটার নাম দিলাম সি। তো আফটার কলিশন এ বলটা এসে পড়ে বি আর সি এর সাথে প্রথমে কিছুক্ষণের জন্য, তিনজন মিশে যাওয়ার ফলে এ বলটার বেগ কত না ভি, সে বি কে ট্রান্সফার করবে এবং বি সি কে ট্রান্সফার করবে, এই বেগটা ট্রান্সফার হয়ে যাবে দুটোতে। কথাটা বোঝা গেল? ফলে এ আর বি তো স্থির হয়ে যাবে,
কিন্তু সিটা মুভ করবে ওই এর বেগ নিয়ে পড়ে, এর বেগ নিয়ে পড়ে, এর বেগ নিয়ে পড়ে, এ বি সি এর বেগটা নিয়ে পড়ে ও কিন্তু চলতে থাকবে। কেন? এটা হচ্ছে পূর্ণ স্থিতি থাকবে। যদি তুমি বিলিয়ার্ড দেখে থাকো, মানে 8 বল পুল যে গেমটা, সেখানে আমরা সাদা বল দিয়ে স্টিক করে মারি এবং লাল বলটা যেন পকেটে পড়ে। এটার উদ্দেশ্যটা কিরকম দাঁড়ালো? আমি যে বেগটা দিচ্ছি সাদা বলকে, দিস ইজ হোয়াইট বল, দিস ইজ রেড বল, আমি যে বল বেগটা দিচ্ছি সাদা বলকে, সাদা বলটা যেই লালের সাথে চিটে গেল, সেই সাদা বলের প্রাথমিক গতিবেগ কত ছিল? 0। তখন হোয়াইটটার হয়ে যাবে 0, রেডটা পেয়ে যাবে হোয়াইটের বেগ, হোয়াইটের বেগ, হোয়াইটের বেগ, হোয়াইটের বেগ পেয়ে যাবে। কথাটা বোঝা গেল? এখানে কি হয়? বেগের ট্রান্সফার ঘটে বা বেগের এক্সচেঞ্জ ঘটে, এক্সচেঞ্জ ঘটে। এবারে সেটা তিনটে বডি দেওয়া আছে, এ বি কে দিল, বি সি কে দিল সাথে সাথে, কারণ বি আর সি একসাথে সংবদ্ধ হয়ে আছে। ফলে সি এগিয়ে যাবে ওই বেগটা নিয়ে যে বেগটা নিয়ে এ এসেছিল, আর এ বি যুক্ত হয়ে থাকবে। এই গেল ব্যাপার। যাই হোক, এই কনসেপ্টটা কার সাথে ম্যাচ করছে? অপশন নাম্বার বি তার সাথে ম্যাচ করছে, অপশন নাম্বার বি এর সাথে ম্যাচ করছে। যাই হোক, 32টা ম্যাথ অর্থাৎ 50% অফ 64 সেটা কিন্তু কমপ্লিট করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পার্ট বি নিয়ে বা পার্ট 2 নিয়ে। আমি কত দিয়েছি এটা পার্ট এ, তাহলে পার্ট বি নিয়ে দেখা হচ্ছে। কেমন লাগলো, কোথায় বুঝতে সুবিধা হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কার্য শক্তির এমসিকিউ পার্ট বি নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড ফ্যামিলি টুইন ফিজিক্স। টিল দেন টাটা, বাই।